তোমার তালিকা ঠিকমতো মিলিয়ে দেখবে, কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে জানাবে। বাইরে তার দলের কর্মীরা ব্যস্ত, কেউ ভোটারদের নামে স্লিপ দিচ্ছে, কেউ বৃদ্ধদের হাত ধরে কেন্দ্রে নিয়ে যাচ্ছে। ভোট যেন নির্ভয়ে দিতে পারে সবাই, সেই ব্যবস্থাই করছে তারা। এহসান তার লোকজনকে বারবার সতর্ক করছে, কাউকে যেন ভয় দেখানো না হয়, কোনো বিশৃঙ্খলা চাই না। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথেও সে কথা বলে যেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। সাংবাদিকরা যখন ছবি তুলতে আসে সে আত্মবিশ্বাসী হাসি দিয়ে বলে, আমরা স্বচ্ছ অবাধ নির্বাচনের জন্য কাজ করছি, আমাদের লক্ষ্য মানুষের সেবা করা। সমস্ত দিন জুড়ে কেন্দ্র থেকে কেন্দ্রে ছুটে বেড়াচ্ছে এহসান ও তার দল। কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা তা নজরে রাখছে। চারিদিকে শুধু একটাই আলোচনা, এই নির্বাচন কার বিজয়ের দ্বার খুলে দেবে। এদিকে বাড়িতে এহসানের পরিবার উৎকণ্ঠায় ডুবে আছে। সালাতুল হাজত পড়ছে একের পর এক, আল্লাহর দরবারে মোনাজাত করছে, হে আল্লাহ আমাদের এহসানকে বিজয় দাও। তবে মেহনুর এই দোয়ার মাঝে নেই। সে চায় না এহসান জয়ী হোক। সে জানে এহসানের ক্ষমতা বাড়লে তার আত্মতৃপ্তির আগুন আরও দাউ দাউ করে জ্বলবে, আরও ক্ষমতা লিপ্সু হবে, আরও ন্যায় অন্যায় সীমারেখা মুছে দিবে। মেহনুর চায় না তার ভালোবাসার মানুষটি পাপের অন্ধকারে ডুবে থাকুক। সে চায় এহসান ফিরে আসুক, ক্ষমতার নেশা ভুলে একটা পবিত্র জীবন বেছে নিক। তার চোখে কান্না জমে, মনে হাজারো দোটানা। একদিকে স্বামী, অন্যদিকে সত্যের পথ। কোন পথে যাবে সে? এহসান কি বুঝতে পারবে? ক্ষমতা নয়, তার জন্য অপেক্ষা করছে ভালোবাসার এক নতুন সকাল। বিকাল ৩টা, সূর্য তখনও পশ্চিম আকাশে ঝুলছে, আলো নরম হতে শুরু করেছে। এহসান ধীর পায়ে এগিয়ে আসে ভোট কেন্দ্রের দিকে। ভোট প্রায় শেষের পথে, হাতে গোনা ২-১ ভোটার বাকি। কেন্দ্রের কর্মীরা ক্লান্ত, চারিপাশ নির্জন হয়ে এসেছে। এহসান সঙ্গে এনেছে শুধু হাসিবকে, তার অন্য সব কর্মী ছড়িয়ে রয়েছে অন্য কেন্দ্রে পাহারায়। সে জানে রাকিব কিছু একটা করবে, এখন যে কোনো মুহূর্তে আঘাত আসতে পারে। তো বসে এসেছে অন্য প্রান্তে, কেন্দ্রের সামনে দালানে বসে আছে ওৎপেতে আরিক। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুযোগ এসেছে তার। হাতে ধরা স্নাইপার রাইফেল স্ট্যান্ডে সেট করা, এক হাতে রাইফেলের ট্রিগার স্পর্শ করছে, অন্য হাতে একটা ছোট রিমোট। সেই রিমোটের লাল বোতামের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে বিকৃত হাসি ফুটে ওঠে। তার ব্রাউন চোখ দুটো ক্রোধে চলছে, একটি চাপ আর এক মুহূর্তে ধ্বংস। এরিক চোখ বন্ধ করে রিমোটের বোতামে চাপ দেয়। টাস, একটা তীব্র শব্দ, মাটিতে কেঁপে ওঠে, বিস্ফোরণ। এহসান আর হাসিব স্থির হয়ে যায়। তারা তখন ভোটার কেন্দ্রের একপাশে দাঁড়িয়ে অন্য একটা বিষয় নিয়ে কথা বলছিল, তাই প্রাণে বেঁচে যায়। কিন্তু কেন্দ্রের ভেতরে থাকা মানুষগুলো, রক্ত, ধ্বংস আর মানুষের চিৎকার। চারিদিকে মানুষের চিৎকার, কান্না, হাহাকার, পোড়া মাংসের গন্ধ বাতাসে মিশে গেছে। এহসানের চোখ ছুটে যায় সামনে, সেখানে একটা দুঃস্বপ্নের দৃশ্য। চারিপাশে ছিন্ন ভিন্ন লাশ, কেউ হাত হারিয়েছে, কেউ পা। এইমাত্র যারা ছিল, কথা বলছিল, ভোট দিচ্ছিল, তারা কেউই নেই। এহসান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, শরীরটা শক্ত হয়ে আসে। রাগ, যন্ত্রণার, হতাশা মিশে এক ধরনের শূন্যতা তৈরি হয় বুকের ভেতর। কিভাবে এটা হলো এত নিরাপত্তার মাঝে? এই কয়েক মুহূর্ত আগেও তো সব ঠিক ছিল। এইটাই তো ভয় পেয়েছিল সে, এটাই হলো। সে থমকে এসব দেখছে। বোমা অত তীব্র না হওয়ায় আশেপাশে অত ক্ষতি হয়নি। কেন্দ্রের দালান ঠিকই দাঁড়িয়েছে, কিন্তু উঠানে থাকা মানুষগুলো, তারা সবাই উড়ে গেছে। হাসিব তাকিয়ে আছে নির্বাক চোখে, তার মুখ থেকে একটা কথাও বেরোচ্ছে না। এহসান সামনে পা ফেলে ধীরে ধীরে এগিয়ে যায় ধ্বংসস্তূপের দিকে। তার চোখে একটা প্রতিজ্ঞা জ্বলছে, রক্তের প্রতিশোধ সে নিবে। তখনই বিকট শব্দে বাতাস কেঁপে ওঠে, গুলির শব্দ। ক্ষিপ্ত গতিতে ছুটে আসা ধাতব বিস্ফোরণটা এহসানের বুক ভেদ করে যায়। তার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে, নাক মুখ কুঁচকে ওঠে তীব্র যন্ত্রণায়। বুকের বাম পাশে হাত চলে যায় আপনা আপনি, যেন গুলিটা হাত দিয়ে ঠেকিয়ে রাখতে চায়, কিন্তু কিছুই থামানো যায়নি। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ফুসফুসের ভেতর কোথাও একটা ছিঁড়ে গেছে যেন। বুকের গভীর থেকে আসা এক অনাহুত যন্ত্রণা তাকে নুইয়ে ফেলতে চায়। সে দাঁতে দাঁত চেপে রাখে, কিন্তু ব্যথার তীব্রতায় শরীর আর সায় দিচ্ছে না। ধপ, পা টলতে থাকে, শরীরের ভার ধরে রাখতে পারে না। সে পড়ে যেতে থাকে মাটির দিকে। হা হা ভাইজান, এক চিৎকার করে দৌড়ে আসে হাসিব। দৃশ্যটা তার চোখের সামনে ধোয়ার মতো দুলতে থাকে। এহসানের সাদা পোশাক লাল হয়ে গেছে, তাজা রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। হাসিব ছুটে এসে তার ভাইয়ের শরীর ধরে ফেলে, যেন কোনোভাবে মাটিতে লুটিয়ে পড়তে দেবে না। কিন্তু আরও একটা গুলি, শব্দটা যেন পুরো বিশ্বটাকে স্তব্ধ করে দেয়। এহসানের বাহুতে এসে বিধে তীক্ষ্ণ ধাতব টুকরো। সে আর ধরে রাখতে পারে না নিজেকে, লুটিয়ে পড়ে মাটিতে। অসহায় হাতে একদলা মাটি আঁকড়ে ধরে এহসান, আঙ্গুলগুলো রক্তে মাখামাখি হয়ে যায়। সে কাঁপছে, তবুও কিছু বলার চেষ্টা করছে। বুকের নিচ থেকে উঠে আসা কষ্টগুলো গলায় এসে আটকে যাচ্ছে।
সে চেষ্টা করছে কালেমা পড়তে, কিন্তু কিছুতেই পারে না। গলা দিয়ে শুধু একটা চাপা শব্দ বেরোয়, আর সাথে এক গাল রক্ত। রক্তের সাথে যেন সবকিছু বেরিয়ে আসছে, বেঁচে থাকার আকুতি, আপনজনের মুখ, হারিয়ে যাওয়া শৈশবের দিন, প্রাণের মানুষদের হাসি মাখা মুখ, সব একসাথে মিলে মিশে যাচ্ছে রক্তের গাঢ় লাল স্রোতের সাথে। এহসান তীব্রভাবে চোখের পাতা ফেলে মাটির সাথে আরো শক্ত করে আঁকড়ে ধরে হাত। এতক্ষণ ধরে জীবনটা যে ধরে রেখেছিল, এখন যেন সেটা হাত ফসকে যাচ্ছে। হাসিবের চোখ ফেটে কান্না বেরিয়ে আসছে। ভাই, ভাইজান। এহসানের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। সে চেষ্টা করছে কালেমা পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, বরং একগাল রক্ত উঠে আসে মুখ দিয়ে। তার সামনে যেন আজরাইল দাঁড়িয়ে আছেন, চোখের সামনে ভেসে ওঠে এক মায়াবী মুখ, স্নিগ্ধ কোমল, আশ্রয় দেয় মেহেনুর। তার কানে বেজে ওঠে সেই ভয়ঙ্কর আয়াত, আজ তোমরা সজোরে আর্তনাদ করো না, নিশ্চয়ই তোমরা আমার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে না। 65 আল মুমিনুন। সে ভয়ে আবারও চেষ্টা করে, না। লা ইলাহা ইল্লাল্লাহ। গলা দিয়ে আর কোনো কালেমা বের হয় না, বের হয় রক্ত। হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে, যেন শেষবারের মতো কিছু বলতে পারে, কিন্তু পারে না। তার চারিপাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। একটা দীর্ঘশ্বাসের সাথে এহসানের শরীর নিথর হয়ে যায়, হয়তো চলে যেতে নেয় দুনিয়া ছেড়ে। না ভাইজান, আমি পাপিষ্ঠ পুরুষের জন্য কাঁদছি না। মেহেনুর থেমে যায়, গলার মধ্যে যেন শব্দগুলো আটকে গেছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। তবুও সে শক্ত করে মেহেরুবের হাত চেপে ধরে ফিসফিস করে বলে, আমার ভয় করছে, নিজের অস্তিত্ব হারানোর ভয়। ওই পাপিষ্ঠ পুরুষই তো আমার অস্তিত্ব। এটুকু বলে মেহেনুর ঢোক গিলে কান্নায় ভেঙে পড়ে। নুরি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎই মেহেনুর নুরিকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে, আমার পাপিষ্ঠ পুরুষের যদি কিছু হয়, আমি বাঁচবো না। আমি চিরতরে নিঃশেষ হয়ে যাব, আমার অস্তিত্ব মুছে যাবে। সেই তো আমার সব, আমার প্রাণ, আমার আত্মা। মেহেনুরকে এভাবে কাঁদতে দেখে শুধু এটুকুই বলেছিল, তুই ওই পাপিষ্ঠ পুরুষের জন্য এমন অবস্থা করিস? ব্যাস। এই কথাটাই যেন মেহেনুরের বুক চিরে বেরিয়ে এলো। এহসানকে হাসিব তার লোকজন হাসপাতালে নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে পুলিশও এসে উপস্থিত হয়েছে। এহসান এখনো জীবিত, কিন্তু অবস্থা সংকটাপন্ন। তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এহসানের এমন অবস্থা শুনে মেহেনুর ও তার পরিবারের সবাই কিভাবে যে হাসপাতালে পৌঁছালেন তারা নিজেরাও জানে না। হাসপাতালে এসে এহসানের রক্তাক্ত শরীরে এক ঝলক দেখা মাত্রই মেহেনুরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছে, কলিজাটা টুকরো টুকরো হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করলেও পারছে না। শহর জুড়ে এখন একটাই খবর, তালুকদার বাড়ির ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। ছোট তালুকদার বাড়িতেও খবর পৌঁছেছে। এসা ভাইজানের এমন অবস্থার কথা শুনেই কান্নায় ভেঙে পড়ে। মেহেরুব তাকে হাসপাতালে নিয়ে এসেছে, কারণ মেহেরাজ এখন হাসপাতালেই আছে। যে হাসপাতালে সে কাজ করে সেখানে এহসানকে ভর্তি করা হয়েছে, হয়তো তিনি এহসানের চিকিৎসা করছেন। মেহরুব একা এশাকে নিয়ে যেতে পারছিল না, তাই নুরিকেও সঙ্গে এনেছে এশাকে সামলানোর জন্যে। হাসপাতালে এসে মেহরুব নিজের বোনের অবস্থা দেখে হতভম্ব, পাগলের মতো আচরণ করছে মেহনুর। হয়তো এটাই পাপিষ্ঠ পুরুষদের ভালোবাসা। মেহনুরের কলিজা ফাটানো কান্না শুনে মেহরুব তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, দেখ কলিজা, এভাবে কাঁদিস না, তোর হাসি বেড়ে যাবে। তুই এভাবে কাঁদলে আমার কষ্ট হয়। মেহরুবের দিকে তাকিয়ে ঠোঁট কাঁপিয়ে ফুপিয়ে বলে, আমার কি হবে? ওনার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? আমি শুধু ওনার বুকে থাকতে চাই, কেন এমন হলো? মেহরুব হাত বাড়িয়ে মেহনুরের মাথা নিজের কাঁধে রাখে। চিন্তা করিস না, তোর পাপিষ্ঠ পুরুষ একদম ভালো থাকবে। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে এক কান্না চাপা গলায় বলে, ভেবেছিলাম এক সুন্দর সূচনা শুরু করব, কিন্তু তার আগে আমায় বিষাদে ছুঁয়ে দিল। মেহরুব ওর মাথায় হাত বুলিয়ে দেয়। শুধু ক্যাবিনের বাইরে বসে আছেন এনিসা বেগম, এশা, এনাম, ইমরান, আমেনা বেগম। মনিরুল সাহেব এক কোণে চুপচাপ বসে আছেন। এহসানের অপারেশন চলছে, সময় লাগবে, কারণ তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মেহরাজ নিজেও সেখানে আছে, বড় বড় ডাক্তারদের সঙ্গে। নির্বাচন থামেনি, ভোট গণনা চলছে। সেখানে এহসানের লোকজন জয়নাল আর হাসিব উপস্থিত আছে। হাসিব হয়তো যাবে না, কিন্তু তার ভাইজান আজ মৃত্যুর মুখে, তাই কি আর না গিয়ে পারে? হাসপাতালের বাইরে মিডিয়া, সাংবাদিকদের ভিড়। কমিশনার নিজে এসে পুলিশ মোতায়েন করেছেন, যাতে মিডিয়া তালুকদার বাড়ির নারীদের ক্যামেরার সামনে না আনে, কারণ তিনি জানেন এহসান এটা পছন্দ করবে না। মেহনুরের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে, বারবার কানে বাজছে এহসানের সেই কথা, তোমায় আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। আচ্ছা, আর কেউ কি এই কথা বলবে? আর কেউ কি তাকে বেয়াদব নারী বলে ডাকবে না? তার পাপিষ্ঠ পুরুষের বুকে এসে কি আর মাথা রাখতে পারবে না? এই ভাবনায় তার শ্বাস বন্ধ হয়ে আসছে, গলা দিয়ে কথা বেরোচ্ছে না, চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আপনাকে আমি পেয়েও চাইনি, আর যখন চাইলাম তখন আপনি নেই। ঠিক তখনই ক্যাবিনের দরজা খুলে ডাক্তাররা বেরিয়ে আসেন। এনাম, ইমরান, মেহরুব উঠে দাঁড়ায়। মনিরুল সাহেব এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন, আমার ছেলের কি অবস্থা? সবচেয়ে সিনিয়র ডাক্তার গম্ভীর গলায় বলেন, বলতে পারছি না। অপারেশনের পর পালস অনেক স্লো হয়ে গেছে,
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হয়েছে। এবার আল্লাহ ভরসা। তিনি চলে যাওয়ার আগে বলেন, কেউ ভেতরে ঢোকার চেষ্টা করবেন না। এই কথা শুনে সবার বুক ধুপ করে ওঠে। মেহনুর যেন দুনিয়া থেকে হারিয়ে যাওয়ার উপক্রম। মেহরাজ দ্রুত মেহনুরের দিকে আসে। মেহনুর পাগলের মতো ছুটে গিয়ে মেহরাজের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলে, ভাইজান, ওনার কি হয়েছে? ঠিক আছেন তো? বলো না ভাইজান। মেহরাজ বোঝে তার বোন এহসানকে ভালোবেসে ফেলেছে। সে মেহনুরকে জড়িয়ে ধরে বলে, কিছু হবে না, আল্লাহ আছেন, তিনি সহায় হবেন, তিনি রহিম, তিনি রহমান। মেহনুর মেহরাজের বুকে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। আমার দুনিয়া শেষ, আমি শেষ। ওনার কিছু হলে আমি চিরতরে মিলিয়ে যাব। মেহরুব মেহনুরের মাথায় হাত বুলিয়ে মেহরাজকে বলে, ভাইজান, ও শুধু শুধু কাঁদছে, সব ঠিক হয়ে যাবে, তাই না? আমি কতবার বলেছি, কিন্তু ও শুনতেই চায় না। মেহনুর মেহরাজের বুকে মাথা রেখে ফিসফিস করে। আমি ওনার জন্য কাঁদছি না, আমি ভয় পাচ্ছি, নিজের অস্তিত্ব হারানোর ভয়। মেহরাজ তাকে বেঞ্চে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না, তুই কাঁদলে আমার ভেতরটা তোলপাড় হয়ে যায়। মেহরুব নিঃশব্দে মেহনুরের পাশে এসে বসে, তার মাথায় হাত বুলিয়ে দেয়। মেহরাজকে চোখের ইশারায় এশার দিকে যেতে বলে। ওর অবস্থাও কাহিল। মেহরাজ সামনে তাকায়, বেঞ্চে বসে আছে তার শ্যামবতী, মাথা হেলান দিয়ে, চোখে হাত দিয়ে, হয়তো কাঁদছে, হয়তো কান্না চেপে রেখেছে। পর্দার আড়ালে লুকিয়ে আছে তার যন্ত্রণার সবটুকু। মেহরাজ ধীরে ধীরে মেহনুরের হাত ছেড়ে উঠে এশার দিকে এগিয়ে যায়। নুরি মেহনুরের হাত শক্ত করে ধরে ফিসফিসিয়ে বলে, তুমি না এহসান তালুকদারের স্ত্রী? তাহলে এইভাবে ভেঙে পড়বে কেন? কেঁদো না, সাহস রাখো। মেহনুর চোখের পানি মুছে নিয়ে নুরির কথায় ধীরে ধীরে মাথা নাড়ে। নুরি তাকে নিয়ে যায় নামাজের জায়গায়। মেহনুর অজি করে সালাতুল হাজত পড়তে দাঁড়ায়। মেহনুর চোখ বন্ধ করে সিজদায় পড়ে যায়। বুকের গভীর থেকে কান্না বেরিয়ে আসে, অশ্রুতে ভিজে যায় নামাজ। তার কণ্ঠ কাঁপছে, কিন্তু হৃদয় আকাশ ফাটানো আকুতি নিয়ে প্রার্থনা করে, হে দয়াময় আল্লাহ, আপনার অফুরন্ত করুণার দ্বারা আমি প্রার্থনা করছি, আমার পুরুষকে হেফাজত করুন, তাকে শেফা দিন, তাকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিন। আপনি তো পরম দয়ালু, অনন্ত মেহেরবান, আপনি তো সম্মানিতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মেহনুর হাত তুলে চোখের পানি মুছে নেয়। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার ঠোঁটে, যেন আল্লাহর দরবারে পৌঁছে যাওয়া এক ফেলে আসা স্বপ্নের চিহ্ন। হে আল্লাহ, আমার দুনিয়া, আমার ভালোবাসা, আমার আত্মার একাংশকে ফিরিয়ে দিন। আমি ছাড়া সে অসম্পূর্ণ, আর সে ছাড়া আমি নিঃস্ব। এশার সামনে যেতে মেহরাজ এনিসা বেগম উঠে যেতে নেন। মেহরাজ তাড়াতাড়ি বলে, না না, সমস্যা নেই, আপনি বসুন। এনিসা বেগম থমকে দাঁড়ান। মেহরাজ দীর্ঘশ্বাস ফেলে হাঁটু গেড়ে বসে। এশার হাত নিজের হাতের মুঠোয় নেয়। তার গলা নরম হয়, অথচ দৃঢ়। তুমি না আমার সাহসী এশা তালুকদার, তাহলে এভাবে ভেঙে পড়ছো কেন? আমার বোনটা অবুঝ, তাই এমন পাগলামি করেছে, কিন্তু তুমি তো বুঝতে পারো। বোকামি করো না, কেঁদো না বেগম, আল্লাহ আছেন, তিনি সব ঠিক করে দেবেন, আশা রাখো। এশা নড়ে চড়ে বসে, দুহাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলে, আমি সহ্য করতে পারছি না ভাইজানের এমন অবস্থা, আর মেহনুরের সেই আর্তনাদ। এনিসা বেগম নির্বাক হয়ে মেহরাজের দিকে তাকিয়ে থাকেন। তিনি ভেবেছিলেন তার মেয়ে হয়তো সুখে নেই, কিন্তু তিনি ভুল ছিলেন। তার মেহরাজ যেমন মেহনুরকে আগলে ধরছে, তেমনি এশাকেও। তিনি হাত বাড়িয়ে মেহরাজের মাথায় হাত বুলিয়ে দেন। আমার মেয়েকে এভাবেই আগলে রেখো সারা জীবন। এনিসা বেগম উঠে যান। মেহরাজ তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর এশার পাশে বসে। এশা ধীরে ধীরে মাথা মেহরাজের কাঁধে রেখে ফিসফিস করে, সাহসী মেয়েরা কাঁদে না, তাই না? মেহরাজ নরম হেসে বলে, বোকামি। ঠিক তখনই মেহরুব এসে মেহরাজের সামনে খাবার প্যাকেট বাড়িয়ে দেয়। ভাইজান, হয়তো আপনার বেগম এখনো কিছু খাননি, দেখে নেবেন। এটা বলা আমার দায়িত্বের বাইরে, কিন্তু কর্তব্য মনে হলো জানিয়ে দেওয়া। মেহরাজ ম্লান হেসে খাবার আর পানির বোতল হাতে নেয়। তারপর জানতে চায়, আমার মেহনুর খেয়েছে তো? আর নুরি? মেহরুব ছোট্ট করে মাথা নাড়ে। অনেক কষ্টে কয়েক লোকমা খাইয়েছি। এই বলে সে চলে যায়। মেহরাজ হাত ধুয়ে ফিরে আসে। এশার পাশে বসে আলতোভাবে তার নিকাব খুলে দেয়। আজ এশা গাল দেয় না, কিছু বলে না, চুপচাপ বসে থাকে। মেহরুজ রুমাল ভিজিয়ে তার মুখ মুছিয়ে দেয়, তারপর খাবার এগিয়ে দেয়। খেয়ে নাও জান, এভাবে কেঁদো না। নিজের কথাই নিজেই লজ্জায় পড়ে যায়। সবসময় একা থাকলে জান ডাকলেও চলে, কিন্তু আজ এশা তাকিয়ে থাকে মেহরাজের দিকে। এত যত্ন, এত ভালোবাসা, এটা কি উপেক্ষা করা যায়? ধীরে ধীরে খাবার মুখে তুলে তার পরিবারের সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। এত ভালো থাকবে তাদের এশা তারা কখনো কল্পনাও করেনি। শহরের আকাশে আজ উল্লাসের ঢেউ। ভোট গণনা শেষ। এহসান তালুকদার বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। 1,40,000 ভোট পেয়ে তিনি আগামী মেয়র নির্বাচিত হয়েছেন। কিন্তু আশ্চর্য,
শহরে এমন বিজয়ের দিনেও আনন্দের চেয়ে উদ্বেগ বেশি। রাকিব ৮০,০০০ ভোট পেলেও এখন তার দিন শেষ। পুলিশ সব প্রমাণ ঘেটে দেখেছে কিভাবে, কোন চক্রান্তে, কত পরিকল্পনায় সে এহসানকে সরিয়ে দিতে চেয়েছিল। তার প্রতিটি অপকর্ম আজ উন্মোচিত। তাই পুলিশ তাকে এবং তার পুরো দলকে গ্রেপ্তার করেছে। কিন্তু জনগণ কি আজ স্বস্তি পেয়েছে? শহর জুড়ে উল্লাস চলছে, স্লোগান উঠছে, আমাদের নেতা জয়ী, আমাদের নেতা, আমাদের মেয়র। কিন্তু আজ যদি তাদের নেতা থাকতেন, আজ যদি তাদের এহসান ভাইজান নিজের পায়ের উপর দাঁড়িয়ে নিজে হাসি মুখে জনতার সামনে আসতে পারতেন। জনতা জানে তাদের নেতা আজ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, মৃত্যুর সাথে লড়াই করছেন। তাই তারা উল্লাস করছে, কিন্তু কান্নাও লুকিয়ে রাখছে। ভাইজান, আপনি জিতেছেন। মিছিলের সামনে দাঁড়িয়ে আছে হাসিবাদ জয়নাল। তারা জানে তাদের ভাইজান জিতেছেন, কিন্তু কিসের জয়? চোখ ভিজে আসছে তাদের, শ্বাস ভারী হয়ে আসছে। জয়নাল ফুপিয়ে কাচ্ছে, দুহাত মুখ চেপে ধরে কেবল একটাই কথা বলছে, ভাইজান, আমরা জিতেছি। অবশেষে আমরা এই লড়াইয়ে জয়ী। কিন্তু আপনি আজ মৃত্যুর কাছে। তার পাশে হাসিবও দাঁড়িয়ে, চোখ লাল হয়ে গেছে। সে কাঁপা গলায় বলে, এ কেমন বিজয় ভাইজান? আপনি ছাড়া এই বিজয়ের মূল্য কি? তাদের কান্না মিছিলে থাকা হাজারো মানুষের হৃদয়ে গেঁথে যায়। তারা সবাই একসাথে কাঁদছে, একসাথে প্রার্থনা করছে, এহসান ভাইজান ফিরে আসুন, সুস্থ হয়ে তাদের সামনে দাঁড়ান। শুধু এনাম চুপ। সবাই কাঁদছে, উল্লাস করছে, হাহাকার করছে, কিন্তু একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে এনাম। তার চোখে অশ্রু, কিন্তু সে শব্দ করছে না। তার মুখে একটাই দৃঢ়তা, তার এহসান কি ফিরে আসবে? সে চোখ খুলবে, সেই মিছিলের সামনে দাঁড়িয়ে আবার বলবে, ভাই সব, আমরা জিতেছি। শহর আজ আলোয় ঝলমল করছে, কিন্তু হৃদয়ে একটাই শূন্যতা। এহসান কই? নিঃশব্দ ঘরটায় শুধু মনিটর টিপ টিপ শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। কৃত্রিম আলোয় সাদা বিছানায় নিথর হয়ে শুয়ে আছে এক পাপিষ্ট পুরুষ, তার আপন পুরুষ। মেহনুর বসে আছে স্থির দৃষ্টিতে তাকিয়ে। এহসানের নিথর দেহর পানে, অক্সিজেন মাস্কে ঢাকা মুখ, নিথর দেহ, হাসপাতালের সাদা চাদরে মোড়া শরীরটায় কোনো সাড়া নেই, শুধু বুকে ওঠানামা করছে মেশিনের সাহায্যে। রাত 4টা বাজতে চলল। ডাক্তার অনুমতি দিয়েছেন, সবাই দেখে গেছেন, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি তার এহসানের। সবাই বাইরে অপেক্ষা করছে, শুধু মেহনুর বসে আছে এহসানের পাশে। সে যাবে না, কিছুতেই যাবে না। আমি তাকে ফেলে কোথায় যাব? মরে গেলেও যাব না। মেহনুর ধীরে ধীরে নিজের মুখের নিকাব খুলে ফেলে, গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই মুখের দিকে, যে মুখ, যে ভালোবাসার গধূলি ছড়িয়েছে তার জীবনে। আজ সেই মুখ নিথর, নিশ্চল, কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। ভালোবাসার অনুভূতি বুঝি এমন হয়? প্রিয় মানুষের কষ্টে নিজের এত কষ্ট হয়? কিভাবে হয়? ভালোবাসা এত ভয়ঙ্কর হয় বুঝি? মেহনুর ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয়, সাদা চাদরটা সরিয়ে নেয় এহসানের শরীর থেকে। চাদরের নিচে সাদা ব্যান্ডেজে মোড়া বুক, সেই বুক যেখানে রাতের পর রাত সে আশ্রয় খুঁজেছে, সেখানে আজ গুলি। চোখের সামনে এহসানের ক্ষতবিক্ষত বুক দেখে মেহনুরের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। এই বুক তো শুধু তার, তাহলে কিভাবে এই বুক গুলির আঘাতে বিদীর্ণ হলো? এই বুক তো তার মাথার বালিশ, তাহলে কিভাবে এই বুক এতটা ক্ষতবিক্ষত হলো? তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, চোখ ভিজে আসে। অথচ আজ এহসান নেই সেই চোখের পানি মুছে দেওয়ার জন্যে, বুকে আঁকড়ে নেওয়ার জন্যে। মেহনুর ধীরে ধীরে এহসানের নিথর মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে, উঠুন, আমি কাঁদছি, দেখুন, আমার চোখের পানি মুছিয়ে দিন না, আমার জড়িয়ে নিন না একবার, শুধু একবার। কথাগুলো একা একাই বাতাসে মিলিয়ে যায়। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু সে পারবে না, কারণ মেহেরাজের পা ধরে এখানে থাকার অনুমতি নিয়েছে। মেহেরাজ তাকে এখানে একা রেখে যেতে চায়নি, কারণ ভালো করেই জানে সে একা থাকলে কান্নাকাটি করবে, নিজেকে সামলাতে পারবে না। কিন্তু মেহনুর কসম করেছে সে কাঁদবে না, শুধু তার পুরুষের পাশে থাকবে। মেহনুর চোখ বন্ধ করে শ্বাস চেপে ধরে, চোখের পানি মুছে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এহসানের দিকে ঝুঁকে পড়ে, তার ঠোঁট ছুঁয়ে দেয় সে ব্যান্ডেজ করা বুকে। এহসানের বুক ভিজে যাচ্ছে তার আপন নারীর চোখের পানিতে, অথচ সে জানেই না সে আজ নিস্তব্ধ। মেহনুর শক্ত হয়ে উপরের দিকে তাকায়, ভেজা চোখে হাত তুলে কান্না চেপে বলে, ইয়া রব, আমার মাহরামকে ফিরিয়ে দিন, আমার স্বামীকে ফিরিয়ে দিন, আপনি তো দয়াময়, আপনি আমায় দয়া করুন। তার ঠোঁট কাঁপে, দৃষ্টি অসহায় হয়ে ফিরে আসে এহসানের মুখের দিকে। সে ধীরে ধীরে মাথায় হাত রাখে, কপালে আঙ্গুল ছোঁয়ায়, তারপর আহত কণ্ঠে ফিসফিস করে, আমার পাপিষ্ঠ পুরুষে এমন কেন করছেন? উঠুন না, একটাবার আমায় কবুতর বাচ্চা বলে ডাকুন না, বলুন না বেয়াদব নারী, বলুন না ভালোবাসি তোকে আমি, বলুন না আমি শুনতে চাই আপনার কথা, বলুন না কয়েকটা অশুভ কথা। বিশ্বাস করুন, আমি আর রাগারাগি করবো না আপনার সাথে, আমি সত্যি বলছি, আর রেগে যাবো না, নীরবে আপনার সব কথা, সব ভালোবাসা নিয়ে নিব আমি, তাও উঠুন। কিন্তু তার পাপিষ্ট পুরুষ আজ চুপ, আজ কোনো উত্তরই নেই। অন্য সময় হলে সেই কথা বললেই হয়তো ভালোবাসায় ভেসে যেত, আজ শুধু নিস্তব্ধতা। মেহনুর অসহায়ভাবে ফিসফিস করে কেঁদে ওঠে, মাথা নাড়াতে নাড়াতে বলে, আপনি না বলেছিলেন আমাকে বুকে না নিলে আপনার ঘুম আসে না, আর সেই আজ আপনি আমি বুকে না নিয়ে এত নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন।
সে ফুপিয়ে ওঠে কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নেয়। ধীরে ধীরে বসে পড়ে বিছানার পাশে, 2 হাত বিছানায় রেখে মাথা এলিয়ে দেয়। তারপর চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় আর তাউস তাসমিয়া পড়ে শুরু করে প্রিয় পুরুষের জন্য প্রিয় সূরাগুলোর তেলাওয়াত। কিন্তু প্রতিটা আয়াতের মাঝে যেন এক একটি কান্না মিশে যায়। আপনি কিভাবে জানবেন আপনার এই অবস্থা আমাকে কতটা পুড়িয়েছে? কি করে জানবেন আপনি তা? কি করে বুঝবেন আপনি তা? না, বুঝবেন না তা আপনি। মেহনুরের এমন কথা শুনে এহসান হালকা হেসে বলে, তুমি আছো আমার আত্মা রাখলে, তাই তোমার মনের সব খবর আমার আজ করা আছে। মেহনুর অন্যদিকে তাকিয়ে বলে, এত জানেন তো এসব ছাড়েন না কেন? খুন খারাপি, রাজনীতি এসব ছাড়লেই তো জীবন সুন্দর হয়। এহসান মেকি হেসে বলে, তুমি কি করে বুঝবে প্রিয়তমা রাজনীতির নেশা কতটা তীব্র থেকে তীব্র হয়? মেহনুর শান্ত গলায় এহসানের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি তো তা বুঝবো না, সব বুঝতে আপনিই বোঝেন, তাই তো আজ এমন অবস্থা আপনার। এহসান মুচকি হেসে বলে, মারলে মরতে হয় প্রিয়তমা, এটা কেন তুমি বুঝো না? এই কথা বলে এহসান মেকি হেসে মেহনুরের দিকে হাত বাড়ায়, কিন্তু শরীর নড়াচড়া করে হাত বাড়িয়ে তার মাথায় ছোঁয়ার চেষ্টা করলেও পারে না। শরীর এখনো অবশ। মেহনুর এটা বুঝতে পেরে নিজে অল্প এগিয়ে আসে এহসানের দিকে। এহসান মেহনুরের কপালে নিজের হাত বুলিয়ে দেয় অতি আদরে। ঘায়েল চোখে চেয়ে থাকে আপন নারীর পানে। মেহনুরের করুণ অবস্থা এহসান বেশ বুঝতে পারছে। কাঁদতে কাঁদতে হয়তো এই অবস্থা, তার জন্যই এমন অবস্থা। এহসান মেহনুরকে বলে, চিন্তা করিস না কবুতরের বাচ্চা, তোকে আমি আমার কয়েক জোড়া কবুতরের মা বানিয়ে মারবো না। মেহনুর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে। এই পুরুষ এমন কেন? সবসময় শুধু ফাজলামি করে, এই মুহূর্তেও তাই করছে। একটা দিন পেরিয়ে গেছে। সেদিন ভোরেই এহসানের জ্ঞান ফিরেছে। বাড়ির সবাই যেন কিছুটা নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে। এখন অন্তত তারা নিশ্চিত এহসান বেঁচে আছে। এখন রাত 8টা বাজে। পুরো হাসপাতালে শুধু মেহনুর আছে এহসানের পাশে। বাড়ির সবাই মাগরিবের পরই ফিরে গেছেন। এনিসা বেগম থাকতে চেয়েছিলেন, কিন্তু তার রক্তচাপ বেড়ে যাওয়ায় আর সম্ভব হয়নি। মেহনুর কতবার যে শুকরিয়া আদায় করে রবের দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে তার হিসাব নেই। সে জানে এই ফিরে আসাটা শুধুই ডাক্তারদের চিকিৎসার কারণে হয়নি, বরং আল্লাহর কুদরতে এহসান আবার ফিরে এসেছে। এহসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছে মেহেরাজ। কেবিনের বাইরে কঠোর পাহারা বসানো হয়েছে। পুরো হাসপাতাল জুড়ে হাসিবাদ জয়নাল তাদের লোকজন রেখে দিয়েছে। এমনকি নিজেরাও বারবার টহল দিচ্ছে, যাতে কোনোভাবে কেউ আক্রমণ করার সুযোগ না পায়। হাসপাতালের বাইরে ভেতরে সবখানেই পুলিশ পাহারা বসিয়েছে। এরিক সে আর কোথায় যাবে? হাসিবার জয়নাল ঠিকই বুঝে গেছে এরিকের কাজ, রাকিবের নয়। তবে তারা পুলিশকে কিছু জানায়নি। গোপনে এরিককে তুলে এনে একটা গোডাউনে আটকে রাখা হয়েছে। ভয়ানক নির্যাতন চলছে তার উপর, তবে মারার মতো নয়, কারণ এহসানের সুস্থ হওয়ার অপেক্ষায় আছে সবাই। তার আগে এই প্রতিশোধ সম্পূর্ণ হবে না। একে তো কেবল তাদের ভাইজানি শেষ করবে। সকাল থেকে যখন এহসানের জ্ঞান ফিরেছে তখন থেকে হাসপাতাল যেন মিনি রাজনৈতিক সভায় পরিণত হয়েছে। কত নেতা, কত পুলিশ, কত অচেনা মুখ দেখা গেল। একের পর এক সবাই আসছে, কথা বলছে, সান্ত্বনা দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত এক পলক এহসানকে দেখেছিল মেহনুর, তারপর আর দেখা হয়নি, কারণ হাসপাতালের কেবিনে যেন মানুষের ঢলে হারিয়ে গেছে। এখন রাতের নিস্তব্ধতায় যখন সব থেমে গেছে, যখন আর কেউ আসবে না, এখন অবশেষে মেহনুর বসেছে তার আপন মানুষটার পাশে। মেহনুর এহসানের কথায় রাখতে পারে না। যে কথা একদিন না শুনলে তার প্রাণ যেন ওষ্ঠাগত হয়ে উঠেছে, আজ যখন তা শুনতে পেয়েছে তখন কি করে রাখবে? এহসান মেহনুরের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, আমার জন্য খুবই কষ্ট হয়েছে তোমার? কেঁদেছো বুঝি আমার জন্য, হে পাপিষ্টের জন্য? মেহনুরের বুকে কথাগুলো শেলের মতো বিঁধে যায়। যদি এহসান বুঝতে পারত তাকে হারানোর ভয় তার হৃদয়কে কতটা ক্ষতবিক্ষত করেছে, যদি বলতে পারত এই একদিন সে কিভাবে প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতো যন্ত্রণায় কাটিয়েছে। কিন্তু আফসোস, সে কিছু বলতে পারে না, শুধু মাথা নিচু করে ফেলে। চোখে পানি এসে গেছে, তাই নিজেকে আড়াল করতেই মাথা নামিয়ে নেয়। একে একে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার কালবে। এহসান মেহনুরের এই নীরব কান্না দেখে গভীর কণ্ঠে বলে, কাঁদছো? আমার জন্য কাঁদছো? মেহনুর চোখ তুলে দ্রুত হাতের পিঠ দিয়ে চোখ মুছে ফেলে, তারপর ব্যথা ভরা কণ্ঠে বলে, কাঁদছি, আপনার জন্য কাঁদছি। জানেন কত কেঁদেছি? আপনি কি করে জানবেন? আর বুঝবেনই বা কি করে? আপনার কাছে তো আমি বড় না, বড় তো আপনার রাজনীতি, আপনার বড় ব্যবসা, আপনার রক্তের খেলা আপনার কাছে বড়। কিছুক্ষণ থেমে মেহনুর আবারও বলে, আমি কি দোষ করেছি বলুন তো? কেন আমার সাথে সবসময় এমন হয়? আপনি অন্যায় করবেন, পাপ করবেন, আর আমি শাস্তি পাবো তার, আর আমি সেই শাস্তির ফল ভোগ করব। কেন? আমি কেন মরবো বলুন তো, কেন? এহসান নির্বাক হয়ে যায় মেহনুরের কথা শুনে। মেহনুর চোখের পানি মুছে গলা খাকারি দিয়ে বলে,
আপনার এই অবস্থা দেখে আমার মনে হচ্ছে আমিই মরে যাচ্ছি, মরতে মরতে বেঁচে আছি, না ঘুমোতে পারছি না খেতে পারছি। আপনার কথা মনে হলে বুক ধক করে ওঠে আমার। আপনার দিকে তাকালেই মনে হয় দুনিয়া অন্ধকার, কলিজা ছিঁড়ে যাচ্ছে আমার আপনার জন্য। এই কথা বলে সে ফুপিয়ে কেঁদে ওঠে। এহসানের ভেতরটা হাহাকার দিয়ে ওঠে। তার ভালোবাসার মানুষটা বুক ফাটিয়ে কাঁদছে, তার জন্যে তার নারী কাছে আর সে কিছুই করতে পারছে না। এহসান অসহায় কণ্ঠে বলে, বেগম, আপনি এই পাপিষ্ঠ আমার জন্য কাঁদবেন না। আপনার কান্না দেখলে বুকের ভেতরটা ফেটে যায় আমার। বলতে বলতে সে নিজের বুকের বাঁ পাশে হাত রাখে। মেহনুর কাঁদতে কাঁদতে চুপ করে যায়। এহসান অনেক কষ্টে নিজেকে সামলে তার দিকে এগিয়ে আসে। ডান হাত বাড়িয়ে মেহনুরের গাল ছুঁয়ে অশ্রু মুছে দেয়। মেহনুর দুই হাতে এহসানের হাত ধরে ফেলে, তারপর তার হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে দিতে টিপে চোখের পানি ফেলে। ফুপিয়ে উঠে বলে, আপনি পাপিষ্ঠ হলেও আমার, অপবিত্র হলেও তো আমার। আপনার কিছু হলে আমারই তো সব শেষ হবে। সে আবারও এহসানের হাত নিজের গালে চেপে ধরে। শতবার এহসানের হাতে নিজের ঠোঁট ছুঁয়ে কাঁদতে কাঁদতে বলে, খুব ভয় পেয়েছিলাম, খুব মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে। আপনার বুকের পাশে হয়তো আর কখনো থাকতে পারবো না। খুব কষ্ট হচ্ছিল আমার, খুব। এহসান নীরবে সব অভিযোগ, সব বিনয় শুনে যাচ্ছে আপন নারীর। ভালোবাসা এমনই হয়, নিজের প্রিয় মানুষটার কিছু হলে মনে হয় নিজের সামনে মৃত্যু দাঁড়িয়েছে। এতটা ভয়ঙ্কর এই অনুভূতি। আর সে ভালো করে জানে মেহনুর সেই যন্ত্রণা অনুভব করেছে, তাই তো এমন করছে। এহসান মেহনুরের দিকে শুধু অপলকভাবে তাকিয়ে রয়। নাক মুখ চোখ লাল বর্ণের মতো হয়ে গেছে, মনে হচ্ছে টোকা দিলে রক্ত ঝরবে কাল থেকে, নাকের ডগা থেকে। এর মধ্যে নামাজের হিজাব মাথায় জড়ানো। মানুষকে কাঁদলেও এত মায়াবী লাগতে পারে বুঝি? মেহনুর এহসানের হাত ছেড়ে দেয়। নিজের জ্ঞানে আসে কি থেকে কি বলছে নিজেও জানে না হয়তো ভালো করে। এহসান মুচকি হেসে বলে, হাত ছেড়ে দিলে এই হাত ধরে রাখতে চাও না? মেহনুর আবারও এহসানের হাত শক্ত করে ধরে। এহসানের দিকে তাকিয়ে বলে, চাই এই হাত ধরে আমি দুনিয়া, আখিরাত, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, আলকান্তারা এগুলো পাড়ি দিয়ে আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। এহসান নিজের অন্য হাত মেহনুরের হাতে শক্ত করে রেখে হেসে বলে, হ্যাঁ, আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। একসঙ্গে আমরা সব পাড়ি দেব ইনশাআল্লাহ। মেহনুর হেসে বলে, ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ যদি আমাদের প্রতি দয়া করেন তাহলে আমরাও একসঙ্গে জান্নাত দেখব, সাথে দেখব প্রিয় রবকে, প্রিয় রাসূলকে। এহসান হেসে বলে, দেখে নেও প্রিয়তমা, আমাদের রব আমাদের নিশ্চয় দয়া করবেন, তিনি দয়াময়। মেহনুর বলে, হে আমার রব দয়াময়, তাই তো আপনার জীবন আমায় ভিক্ষা দিয়েছেন আবার। এহসান মেহনুরের গালে টোকা দিয়ে মুচকি হেসে বলে, এখন তো আপনি মেয়র সাহেবের বেগম হয়ে গেছেন, তো আপনার ফিলিংস কেমন ম্যাডাম? মেহনুর মুখ বাঁকিয়ে বলে, এসবের নামও আমার সামনে নেবেন না। এই ফালতু ব্যাপারগুলোর জন্যই তো আজ আপনার এই অবস্থা। আর আপনি আমায় আপনি আপনি কেন করছেন আজব? এহসান মেহনুরের গাল টেনে বলে, আপনাকে আপনি বলবো না, মেয়র সাহেবের বউ হয়েছেন আপনি, আপনার সম্মান কি আর কমা যায় বলুন? মেহনুর এহসানের হাত ধরে বিরক্তি নিয়ে বলে, বজ্জাত পুরুষ, কি করছেন? গাল ছিঁড়ে ফেলবেন নাকি? এহসান নিজের হাত সরিয়ে নিয়ে মেহনুরের দিকে তাকিয়ে বলে, জানো না জান, এই যে তুমি আমার সামনে আসো, তাই আমার আর নিজেকে অসুস্থ লাগছে না, একদমই সুস্থ লাগছে। মেহনুর এহসানের দিকে ঝুঁকে এহসানের বুকে আলতো হাত বুলিয়ে দিতে দিতে এহসানের পানে তাকায়। এহসান চোখ বুজে নেয়। আপন নারীর শরীরে ঘ্রাণ নিতে থাকে। এত কাছে পেয়ে তার কলিজা ধকধক করছে। এর চেয়েও কাছে এসে তার নারীকে পেয়েছে, আপন করে পেয়েছে, কিন্তু এই নারীর প্রতি মুহূর্তে নতুন করে অনুভূতির জন্ম নেয়। তাই তো হৃদস্পন্দনের এমন বেহাল অবস্থা। মেহনুর এহসানের পানে তাকিয়ে বলে, এ বুকটা আমার, শুধুই আমার। তাহলে এ বুকে গুলি কি করে বিঁধলো? আপনি আমার আমানতে খেয়ানত করেছেন মেয়র সাহেব। এহসান চোখ খুলে মেহনুরের পানে তাকায় আর বলে, চিন্তা করো না জান, যার জন্য তোমার আমানতের খেয়ানত হয়েছে সেও খেয়ানত হয়ে যাবে ইনশাআল্লাহ। মেহনুর এহসানের দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বলে, আপনি খুন করবেন, আবারও রক্তের খেলায় মেতে উঠবেন? এহসান মেহনুরের গালে হাত রেখে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, রক্তের নেশা ভয়ঙ্কর নেশা প্রিয়তমা, যখন মনে এই নেশা জেগেছে তখন রক্তের খেলায় মেতে উঠতে হয়। মেহনুরের কলিজা ধক করে উঠে এসে ধপ করে বসে যায় বিছানার পাশে রাখা টুলে। মেহনুর এহসানের দিকে তাকিয়ে অসহায় গলায় বলে, থাকুন না, একটু পবিত্র থাকুন, রক্তের খেলায় আবদ্ধ না হয়ে থাকুন। এহসান মেহনুরের কথায় মুচকি হেসে বলে, রক্তের নেশায় যখন আবদ্ধ হয়েছে তখন রক্তের নেশা কাটিয়ে উঠবো।
এই বলে সাদা বিছানার উপর রাখা মেহনুরের নরম হাতখানা নিজের হাতে আলতো করে ধরে নেয়। অতঃপর বাচ্চাদের মতো মেহনুরের হাতের পাতায় আঙ্গুল বুলিয়ে দিতে থাকে। এতে মেহনুরের প্রচণ্ড কাতুকুতু লাগে, তাই সে চমকে ওঠে। তখনই দরজার খট করে শব্দ হয়। শব্দ শুনে মেহনুর বুঝতে পারে মেহেরাজ এসেছে। সে আগেই বলেছিল রাত 9টার দিকে এসে একবার চেক করবে। মেহনুর তাড়াতাড়ি নিজের হাত এহসানের থেকে সরিয়ে নিতে চায়। গায়ত্রেরও তো একটা ব্যাপার আছে, বড় ভাইয়ের সামনে কেমন করে হাত ধরে রাখবে। কিন্তু এহসান কি ছাড়বে? সে শক্ত করে মেহনুরের হাত চেপে ধরে বসে থাকে। মেহেরাজ কক্ষে প্রবেশ করে এক নজর তাদের দিকে তাকায়, তারপর চোখ ফিরিয়ে নেয়। সে স্পষ্ট বুঝতে পারে যেভাবে সে এশার সঙ্গে ইত্রামো করে ঠিক সেভাবে এহসানও তার বোনের সঙ্গে করছে। তাই তো মেহনুর বারবার ইশারায় এহসানকে হাত ছাড়তে বলছে। চোখ বড় বড় করে কটমট করে তাকাচ্ছে। তবুও এহসান গা ছাড়া ভাব নিয়ে শুয়ে আছে, যেন কিছুই ঘটেনি। এই দৃশ্য দেখে মেহেরাজ মনে মনে খুশি হয়। তার পাগলি বোনটা এত কষ্ট পাচ্ছিল, এখন তো অন্তত তার মনটা শান্ত হলো। মেহেরাজ মুচকি হেসে এহসানের দিকে এগিয়ে যায়। কিছুটা অস্বস্তি লাগছে তার এহসানের চিকিৎসা করতে হবে, কিন্তু এসব তো মানলে চলবে না, একজন ডাক্তার সে। আর সবচেয়ে বড় কথা, এহসানের চিকিৎসার দায়িত্ব যদি সে নিজেই নেয় তাহলে অন্য কেউ করবে। আর এতে মেহনুর সবসময় এহসানের পাশে থাকতে পারবে না সবসময়। আর মহিলা ডাক্তারের কাছ থেকে এহসান জীবনেও সেবা নিবে না। মেহেরাজ সামনে এসে বলে, হাতটা একটু এগিয়ে দিন। মেহনুর লজ্জায় মাথা নিচু করে নেয়। এহসান বাহাত মেহেরাজের দিকে বাড়িয়ে দিতে দিতে বলে, বাবা মেহেরাজ, তোমার ভাগ্য কতই না খারাপ, যাকে দু চোখে দেখতে পারিস না তার সেবা করতে হচ্ছে আজ। মেহেরাজ মেকি হাসে। এহসানের পালস চেক করতে করতে বলে, হ্যাঁ, ইদানিং আমার দিনকাল বেশ খারাপই যাচ্ছে। বাড়িতে তোমার বোনের থাপ্পড় উষ্টা খেতে খেতে আর হাসপাতালের তোমার সেবা করতে করতে। মেহনুর চোখ বড় বড় করে তাকায় মেহেরাজের দিকে। এশা তার ভাইজানকে মারে আর ভাইজান এত হাসি ঠাট্টা সুরে বলছে। এহসান মুচকি হেসে বলে, বাবা মেহেরাজ, বউর কাছে এমন থাপ্পড় লাথি ইউজটা খেতে হয়, আমিও কম খাইনি তোর বোনের কাছ থেকে। লজ্জায় মেহনুর আবার চোখ নামিয়ে নেয়। মেহেরাজ তখনও এহসানের চিকিৎসা করছে, বলল, তোমার ভাগ্য ভালো আমার বোনকে পেয়েছো। আমারও ভাগ্য ভালো তোমার বোনকে পেয়েছি, কিন্তু আমার মতো প্রতিদিন লাথি উষ্টা খেতে হয় না তোমার, এই আর কি। এহসান মেহনুরের দিকে তাকিয়ে কৌতুক করে সুরে বলে, তোর বোন লাথি মারুক বা না মারুক, মুখ দিয়ে দিনে শতবার আমার কবরে পাঠায়। মেহনুর সাথে সাথে এহসানের হাত চেপে ধরে শক্ত করে, যেন আর কিছু না বলে। মেহেরাজ বিষয়টা বুঝে দ্রুত কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। মেহেরাজ বের হতে মেহনুর দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে তাকায়, তারপর এহসানের দিকে রাগী চোখে চেয়ে বলে, আপনি ভালো হবেন না জীবনেও। এত অসভ্য কেন আপনি? এহসান ঠোঁট কামড়ে হাসে। মেহনুরের নরম গাল টেনে আদুরে গলায় বলে, তোমার মতো সুন্দরী রূপবতী বউ থাকলে সভ্য হতে চায় না মন। মেহনুর দ্রুত এহসানের হাত সরিয়ে দিয়ে বলে, এত অসভ্য, ছি ছি, এই অবস্থায় ওইসব বলছেন? এহসান হাসতে হাসতে বলে, এই অবস্থাতেও কত কিছু করার ক্ষমতা রাখি, দেখাবো তোমাকে ডেমো, আসো দেখে দিই। মেহনুর টুল ছেড়ে উঠে যেতে যেতে বলল, মুখ বন্ধ রাখুন, নয়তো মুখ ভেঙে দেবো, অসভ্য পুরুষ। পোলের পাশে টেবিল থেকে ফলের প্লেট হাতে নেয়। উদ্দেশ্য ফল কেটে এহসানকে খাওয়ানো। ডাইনিং টেবিলে মনিরুল সাহেব, এনাম ও ইমরান বসে আছেন, কিন্তু কারো মুখ দিয়ে খাবার যাচ্ছে না। এত কুৎসিত ঘটনা ঘটেছে যে সবাই মানসিকভাবে বিধ্বস্ত। নুরি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। একটু হাওয়া খেতে ছাদে উঠেছিল, কিন্তু দেখলো ছাদের সোফায় বসে তার মেহরুব ভাই বই পড়ছে। সে একবার তাকিয়ে দেখলো, কিন্তু মেহরুব বই থেকে চোখ তুলল না। নুরি জানে যখন তার ভাই উপন্যাস পড়তে বসে তখন দুনিয়ার কোনো খোঁজ রাখে না। সে নিজের মতো ছাদের কিনারায় গিয়ে দেয়ালে 2 হাত রেখে আকাশের দিকে তাকিয়ে থাকলো। মেহনুরের ভালোবাসার তুলনা সে মিলিয়ে দেখছে। তার আপ্পি কেমন পাগলামি করছিল। হয়তো এহসান ভাইকে এত আপন করে নিয়েছে বলে সে এমন আচরণ করছিল। মেহরুব ভাই কি তাকে ভালোবাসবে? সত্যি কি কোনোদিনও তার সঙ্গে সংসার করবে? সে কি বুঝিয়ে বলতে পারবে কতটা ভালোবাসে মেহরুবকে? নুরি দীর্ঘশ্বাস ফেললো। হয়তো তা সম্ভব নয়, তবে রব চাইলে সবই সম্ভব। ঠিক তখনই সে নিজের পেছনে কিছুর অস্তিত্ব টের পেল। শরীরের ঘ্রাণ পেয়েই বুঝতে পারলো এটা তারই আপন পুরুষ। মেহরুব পাশে এসে দাঁড়ালো, এক পলক আকাশের দিকে তাকিয়ে, তারপর নুরির দিকে চেয়ে বলল, কি দেখছিস? নুরি আনমনে উত্তর দিল, নিজের অন্ধকার অনিশ্চিত ভবিষ্যৎ। মেহরুব কপাল কুঁচকে বলল, অন্ধকার হবে কেন তোর ভবিষ্যৎ? নুরি দীর্ঘশ্বাস ফেলে তাকালো মেহরুবের দিকে। যে নারীর জীবন 2 পুরুষের স্পর্শ পাওয়ার পরে তার জীবন তো অন্ধকারই, তাই না মেহরুব ভাই? মেহরুবের কলিজা ধক করে উঠল। এসব কি বলছিস তুই? নুরি শান্ত গলায় বলল, আমার বিয়ে নিয়ে সবাই উঠে পড়ে লেগেছে, সবাই আমাকে বোঝা মনে করেছে। তাই তো আপনার অনুমতি ছাড়া, আপনার অনুমতি না নিয়ে আমাকে আপনার ঘরে চাপিয়ে দিল। যখন দেখলো আপনি রাজি নন, তখন নতুন কাউকে খুঁজতে শুরু করলো যে এই বোঝা বইবে।
মেহরুবের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। নুরির ছোট্ট মনটা বিষাদে ভরে গেছে, সে বুঝতে পারছে। সে ধীরে ধীরে নুরির বাহু টেনে নিয়ে জীবনে প্রথমবার আপন নারীকে বুকে জড়িয়ে নিল। তার হাত কাঁপছিল, কিন্তু আজ আর নিজেকে আটকায়নি। আজ সে জড়িয়ে ধরল তার প্রিয় ফুলকে নিজের বুকে। নুরি অবিশ্বাসে স্থির হয়ে বসে রইল। সে কি স্বপ্ন দেখছে? তার মেহরুব ভাই কি সত্যিই তাকে জড়িয়ে ধরেছে? মেহরুব নুরির মাথায় হাত বুলিয়ে বলল, নুরিফুল, চিন্তা করিস না, তুই শুধু আমার ফুল থাকবে, আমার একান্ত ব্যক্তিগত ফুল হয়ে, ইনশাআল্লাহ। মেহরুবের এই ভালোবাসার স্পর্শ পেয়ে নুরি ফুপিয়ে কেঁদে উঠল। সে মেহরুবের বুকের মাঝে মুখ গুজে বলল, আপনি শুধু শুধু মুখে বলেন, বাস্তবতা ভিন্ন। আমি শুধু আপনার হয়ে থাকতে চাই, শুধুই আপনার। মেহরুব আবারও মাথায় হাত বুলিয়ে বলল, ইনশাআল্লাহ তুই শুধু আমার হয়ে থাকবে। নুরি শক্ত করে আঁকড়ে ধরল মেহরুবকে, যেন আর কখনোই ছাড়তে চাইছে না। ঠিক তখনই ধীর পায়ে ছাদে উঠে এলেন মাঝহারুল সাহেব। সামনে দেখা গেল তার বাদর ছেলেটি অবশেষে বুঝে গেছে বেগম কত মূল্যবান। তিনি মুচকি এসে নিচে নেমে গেলেন। এখানে থাকাটা উত্তম নয়। নিচে এসেই দেখলেন মেহেরাজ চলে এসেছে। মেহেরাজ হাসি মুখে সালাম দিল। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? মাঝহারুল সাহেবও হেসে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাপ, আমার মেয়ে কেমন আছে? মেহেরাজ মুচকি হেসে বলল, আপনার মেয়ে খুব ভালো আছে, তার পাপিষ্ট পুরুষ এখন সুস্থ বলে কথা। মাঝহারুল সাহেব মেকি হেসে বললেন, স্বামী স্ত্রীর ভালোবাসার কাছে সব কলঙ্কই তুচ্ছ, যা আমি আমার ফুলকে দেখেই বুঝলাম। মেহেরাজ হাসতে হাসতে বলল। হ্যাঁ আব্বা। মাঝহারুল সাহেব মেহেরাজের কাঁধে হাত রেখে বললেন, মনে রেখো, তোমার বোনকে সে আদরে রেখেছে, তাই তুমিও তোমার বেগমকে আদরে রেখো। মেহেরাজ মনে মনে বলল, কি আর আদরে রাখবো, ভালোবাসতে গেলেই তো উষ্টা খেতে হয়। কিন্তু মুখে মেকি হাসি দিয়ে বলল, ইনশাআল্লাহ আব্বা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব নিজের স্ত্রীর মর্যাদা ও হক আদায় করতে। মাঝহারুল সাহেব হেসে বললেন, আমি জানি তুই আমাকে হতাশ করবি না। আচ্ছা, যা গিয়ে গোসল করে নে। মেহেরাজ মাথা নাড়ি উপরে চলে গেল। মেহেরাজের খাবার এসা ঘরে নিয়ে এসেছে। মেহেরাজের উপর বেশ ধকল গেছে, তা সে ভালো করেই বুঝে গেছে, তাই আর কথা বাড়ায়নি। মেহেরাজ বাথরুমে প্রবেশ করেছে গোসল দিতে। এশা খাবার নিয়ে আসতে মেহেরাজ বেরিয়ে আসে বাথরুম থেকে। এশা খাবারটা টি টেবিলে রেখে মাথা নিচু করে এসে বিছানায় বসে যায়, কারণ মেহেরাজ তো বেহায়া। আর সে এখন সারা রাত শুধু তোয়ালে পরে এদিক ওদিক চক্কর দেবে এশার সামনে। এতে এশার বেশ লজ্জা লাগে। মেহেরাজ নিজের চুল মুছতে মুছতে খাবারের দিকে এগিয়ে যেতে যেতে বলে, নাটক না করে দেখে নাও বউ, আমায় পরে আর দেখার সুযোগ পাবে না, এটাই মোক্ষম সুযোগ। এশা মেহেরাজের কথা শুনে কলিজা ধক করে উঠে। আর দেখতে পাবে না মানে? এশা ওর দিকে চোখ তুলে তাকিয়ে বলে, কেন, তুমি আবার নিজের দেশে চলে যাবে নাকি যে তোমায় দেখতে পাবো না? মেহেরাজ সোফায় বসতে বসতে বলে, হ্যাঁ চলে যাব, তবে সাথে তুমি যাবে, আর সাথে যাবে আমাদের 4-5টা বাচ্চা। মেহেরাজের কথা শুনে এশা দাঁত চেপে আশেপাশে তাকায়। একটা বালিশ নিয়ে মেহেরাজের দিকে ছুড়ে দিয়ে বলে, তোকে শুধু উষ্টা দিতে মন চাই, শুধু উষ্টা। মেহেরাজ এশার দিকে তাকিয়ে খাবার মুখে নিতে নিতে বলে, ওগো আমার উষ্টাবতী, তোমার পায়ের উষ্টাই যে আমার কাম্য। এশা রাগী গলায় বলে, গিলতে বসেছিস, চুপচাপ গিলে নে, নয়তো থাপড়িয়ে বেয়াদ্দবি উড়িয়ে দেব। মেহেরাজ হেসে বলে, হ্যাঁ খাবার গেল, শেষ হলে তোমাকেও গিলবো। এশা নিজে নিজে কয়েকটা গালি দিয়ে বিছানায় শুয়ে যায়। সে জানে একটু পরই মেহেরাজ দামড়া শরীর নিয়ে এসে শুয়ে পড়বে। মেহেরাজ খাওয়া শেষ করে একখানা লুঙ্গি পরে অজু করে বিছানার দিকে এগিয়ে আসে বাতি নিভিয়ে। এসেই যেই না এশার বুকে মাথা রাখতে যাবে, তখনই এশা ওকে আটকে ওর শরীরে হাত বুলিয়ে দাঁতে দাঁত চেপে বলে, গেঞ্জি কই? মেহেরাজ এশার বুকে মাথা রাখতে রাখতে বলে, নেই। এশা বেশ অস্বস্তিতে পড়ে যায়। এতদিন এটারই বাকি ছিল। খালি গায়ে কিভাবে ওকে জড়িয়ে ধরবে? খালি গায়ে কিভাবে ওকে জড়িয়ে আছে মেহেরাজ? এত বেহায়া, লজ্জা লাগে না? গন্ডারে চামড়া নিয়ে চলে। মেহেরাজ মুখ তুলে এশার গলা থেকে ওড়নাটা নিয়ে ওর গলায় নিজের মুখ গুজে ঠোঁট ডুবিয়ে দেয়। এশার কাছে এগুলো সাধারণ হয়ে গেছে, কারণ এমন যন্ত্রণা তাকে মেহেরাজ সবসময় দিয়ে থাকে। এশা মেহেরাজের আধ ভেজা চুলে নিজের আঙ্গুল ডুবিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মেহেরাজকে। তারপর জিজ্ঞাসা করে, ভাইজান আর মেহনুর কেমন আছে, কি করছে? মেহেরাজ ফিসফিসিয়ে উত্তর দেয়, ভালো, এখন দুজনেই আলহামদুলিল্লাহ। মেহেরাজের কথা শুনে এশা বেশ খুশি হয়, তবে আবারও চিন্তার ভাঁজ পড়ে ওর কপালে। এশা মেহেরাজকে জিজ্ঞাসা করে, আচ্ছা, রুমে তো দেখলাম না অন্য কোনো বিছানা, তাহলে মেহনুর ঘুমাবে কোথায়? কাল রাতেও ঘুমায়নি পাগলটা। মেহেরাজ বলে, তোমার ভাইজানের বুকেই ঘুমাবে, আর কোথায়? এশা চমকে গিয়ে বলে,
ভাইজানের বিছানা তো বেশ ছোটখাটো, দুজন মানুষ থাকবে কিভাবে? মেহেরাজ বলে। তোমার ভাই সিট চেঞ্জ করে বড় সিট এনেছেন। এশা বলে। ও আচ্ছা। মেহেরাজ এশাকে চোখ লাগাতে দিচ্ছে না, শুধু নড়াচড়া করছে আর ওর গলায় দাঁত বসিয়ে দিচ্ছে বড়বাড়ি। এশা মেহেরাজের পিঠে কিল দিয়ে বলে, ইতরের ইতর, তোর ইতরামি আমি ছাড়িয়ে দেবো এখন। মেহেরাজ ফিসফিসিয়ে বলে, জান, মন চাচ্ছে তোমাতে ডুবে যাই। এশা হুমকি দিয়ে বলে, খালি ডুবে দেখ, তোকে পুকুরে চোবাতে আমার সময় লাগবে না। মেহেরাজ ফিসফিসিয়ে বলে, একটা ছোট্ট বাচ্চার বাপ হওয়ার জন্য যদি পুকুরে চোবানি খেতে হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। এশা দাঁত চেপে বলে, আর একটা কামড় যদি আমার গলায় বসাস তো তোর দাঁত সব খুলে নেব। মেহেরাজ আবারও দাঁত বসিয়ে বলে, বসিয়েছি, কি করবে? এশা মেহেরাজকে সরিয়ে নিতে নিতে বলে, আরে এই গরমের মধ্যেও তোর জন্য আমার নামাজের হিজাব পরে সারাদিন থাকতে হয়, না হলে এই গলার দাগগুলো ভাসে। প্রতিদিন এমন না করলেই হয় না? মেহেরাজ হেসে বলে, না করলেই হয় না? বউকে ভালো না বাসলে ঘুম আসে না। এশা কর্কশ গলায় বলে, দাঁত দিয়ে চামড়া তুলে ফেলাকে ভালোবাসা বলে? মেহেরাজ শব্দ করে হেসে ফেলে। এগুলোকে লাভ বাইট বলে বেগম, লাভ বাইট। এশা কিছু বলে না, কি বলবে, কে পারবে এর সাথে কথা? মেহেরাজ এশাকে জিজ্ঞাসা করে, মিসওয়াক দিয়ে উজু করছো? এশা উত্তর দেয়, হ্যাঁ করেছি, কিন্তু তোমায় গালি দিয়ে অজু হয়তো আর নেই। মেহেরাজ মুখ তুলে এশার কপালে, ঠোঁটে, গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, তাহলে আগামীকাল তোমার লজ্জার মাগফিরাত হবে ইনশাআল্লাহ। এশা মেহেরাজের মাথায় আলতো থাপ্পড় মেরে বলে, চুপচাপ ঘুমিয়ে যা, নয়তো তোর আত্মার মাগফিরাতের ব্যবস্থা হয়ে যাবে। এহসানের হাত রক্তে ভেজা, তার আঙ্গুলগুলো খোঁজাখুঁজি করছে এরিকের ছিন্ন ভিন্ন দেহের গভীরে। পেটের ডান পাশে কেটে ফেলা হয়েছে, আর সেই ক্ষতচিহ্নের মধ্যে দিয়ে সে হাত ঢুকেছে, কিন্তু কি খুঁজছে তা সে নিজেও জানে না। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, উত্তেজনার দৃষ্টি ঝাপসা, আঙ্গুলের ডগায় অনুভব করছে উষ্ণ ও নরম কিছু, হয়তো কলিজা নাকি ফুসফুস। প্রথমে কি টেনে আনবে? অবশেষে সে হিংস্রতার সঙ্গে আঙ্গুল গেঁথে ধরে এরিকের কলিজা প্রচণ্ড শক্তিতে ছিঁড়ে আনে সেটি। চরম যন্ত্রণা, এরিকের গলা ফেটে চিৎকার বেরিয়ে আসে, তার শরীর কেঁপে ওঠে, তারপর ধীরে ধীরে নিথর হয়ে যায়। নিস্তব্ধতা নেমে আসে চারিপাশে। এহসান হাতের মুঠোয় ধরে থাকা রক্তমাখা কলিজার দিকে তাকিয়ে থাকে, চোখে এক অদ্ভুত দৃষ্টি। এটা কি বিজয়ের অনুভূতি নাকি অনিশ্চয়তা? রক্তের খেলা তালুকদার বাড়ির উঠান জুড়ে, রক্তের স্রোত, বৃষ্টি মিশে সেই রক্ত গড়িয়ে যাচ্ছে মাটির গহীনে। এহসানের শরীর রক্তে ভেজা, তার চোখে অদ্ভুত এক উন্মাদনা, চারিপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে বজ্রপাতের গর্জন শোনা যায়। তার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে মেহনুর, আতঙ্কে তার ঠোঁট কেঁপে যাচ্ছে, চোখ বিস্ময়ে ছানা বড়া। সামনে পড়ে থাকা এরিকের লাশ, কিন্তু সেটা লাশ নেই, একটা বিধ্বস্ত দেহ মাত্র, চার টুকরো হয়ে পড়ে আছে মাটিতে। কলিজা, ফুসফুস, লিভার সব ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে আছে কাদামাটিতে। এহসান নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেন সে কিছুই করেনি, যেন এরিকের দেহের এই পরিণতি এক স্বাভাবিক ঘটনা। কিন্তু বাস্তবতা আরও নির্মম। মেহনুর জানে এরিক আগে গুলি করেছিল এহসানের বুকে, আর সেই বুক ছিল তার, শুধুই তার। এহসানের কাছে সেই ভালোবাসা ছিল এক পবিত্র আমানত, কিন্তু এরিকের বুলেটে সেই আমানতকে কলঙ্কিত করেছে। এহসান ধীরে ধীরে মুখ তুলল, তার চোখ একবার এরিকের নিথর শরীরের দিকে, তারপর মেহনুরের দিকে, ঠোঁটে এক তিক্ত হাসি টেনে বলল, দেখো প্রিয়তমা, যার জন্য তোমার আমানতে খেয়ানত হয়েছে তার রক্ত দিয়ে আমি গোসল করেছি, বলো তুমি খুশি তো? মেহনুর ফুপিয়ে কেঁদে উঠল, তার চোখ দিয়ে অঝোর ধারায় কান্না ঝরছে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, না, আমি খুশি নই। আমি চাই না তুমি রক্তের খেলায় মগ্ন থাকো। এহসান ধীরে ধীরে মেহনুরের দিকে এগিয়ে গেল, এক হাত বাড়িয়ে তার নরম গালের উপর বয়ে যাওয়া অশ্রু মুছে দিল, চোখে এক ধরনের অদ্ভুত শান্তি, যেন এই রক্তক্ষয়ী খেলা তার কাছে সত্যের প্রকাশ। রক্তের খেলা রক্ত দিয়ে খেলতে হয় প্রিয়তমা, ফয়সালা দিয়ে নয়। বৃষ্টি বেড়ে গেছে, বিদ্যুৎ চমকালো আকাশ জুড়ে। রক্তস্নাত এক ভালোবাসা, অন্ধকার এক প্রতিশোধের গল্পের শেষ প্রান্তে দাঁড়িয়ে এহসান আর মেহনুর একটি অস্থির রাতে সাক্ষী হয়ে। মেহনুর কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি এহসানের রক্তমাখা হাতে আর মাটিতে পড়ে থাকা এরিকের নিথর দেহের উপর আটকে আছে। এহসানের হাত তার দিকে বাড়িয়ে এলে মেহনুর এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে ওঠে, সরুন, কাছে আসবেন না। আপনি আমার, কিভাবে এত নিকৃষ্ট হতে পারেন আপনি? এহসান তার কথা শুনে ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফোটায়, তারপর এক ঝটকায় মেহনুরকে টেনে নেয় নিজের বুকে। একদিকে মাথার উপর রহমতের বৃষ্টি, অন্যদিকে বুকে আঁকড়ে ধরা তার নিজের রহমত, তার আপন নারী। এহসান মেহনুরের পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি কি তোমার কাছে আসবো? আমি তো চলে এসেছি আমার আত্মা লাগলে অবধি। মেহনুর এহসানের বুকে মুখ লুকিয়ে ফেলে, শক্ত করে আঁকড়ে ধরে তার ভেজা পাঞ্জাবি, অঝরে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ তাই তো।
তাই তো আমি আপনাকে ঘৃণা করতে পারি না। এত নিকৃষ্ট হওয়ার পরেও আমি ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি। একটু থেমে হঠাৎ করে দম বন্ধ হয়ে আসা কণ্ঠে ফিসফিস করে বলে, ইস, আমি যদি আজ আপনাকে না ভালোবাসতাম তাহলে চিৎকার করে বলতাম, কেন এত নিকৃষ্ট আপনি, কেন এত নিকৃষ্ট। কিন্তু আফসোস, আমি তা পারবো না, কারণ আপনি আমার অস্তিত্ব, আর নিজের অস্তিত্বকে, নিজের আত্মাকে ঘৃণা করা যায় না। এই বলে মেহনুর ফুপিয়ে কেঁদে ওঠে। এহসান চোখ বুজে থাকে কিছুক্ষণ। এই নারীর প্রতিটি শব্দ যেন তার রক্তে মিশে যাচ্ছে, হৃদয়ে গভীর চিহ্ন এঁকে দিচ্ছে। বৃষ্টি আরো বেড়ে যায়। এরিকের লাশ থেকে বের হওয়ার রক্ত ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছে। শরীরের রং ফ্যাকাশে হয়ে আসছে। কে জানতো এত ভয়ঙ্কর মৃত্যুর অধিকারী সে হবে। এহসান মেহনুরের কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়ায়, তারপর নিঃশ্বাস ফেলে বলে, তুমি আমায় ঘৃণা করতে পারো প্রিয়তমা, তোমার ঘৃণারই যোগ্য আমি। মেহনুর আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরে বলে, না, আমি আপনাকে ঘৃণা করতে পারবো না, আমি ভালোবাসি আপনাকে। গলাটা শুকিয়ে আসে, ঢোক গিলে বলে, ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায় না, ভালোবাসার মানুষকে শুধুই ভালোবাসা যায়। তাই আমি আপনাকে ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি আপনাকে। আপনি পাপিষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসি, আপনি নিকৃষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসি, আপনি হিংস্র হলেও ভালোবাসি আমি আপনাকে, আমি ভীষণ ভালোবাসি আপনাকে। এহসান মেহনুরের এই স্বীকারোক্তি শুনে মুচকি হাসে। এই নারী যে তাকে কত ভালোবাসে তা সে আজ আরো গভীরভাবে বুঝতে পারে। এক ঝটকায় সে মেহনুরকে কোলে তুলে নেয়। চলো প্রিয়তমা, আজ পুকুর ঘাটে। মেহনুর এহসানের বুকের সাথে লিপটে থাকে। সে শুধু এই বুকেই থাকতে চায়, শুধু এই পাপিষ্ট বুকেই। এহসান ধীরে ধীরে পুকুরে নেমে আসে। কোমর পানিতে এসে সে মেহনুরকে নামিয়ে দেয়। বৃষ্টি মিশে যাচ্ছে ঠান্ডা পানিতে, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে তারা দুজন। এহসান মেহনুরের ভেজা চুল সরিয়ে কানের পিছনে গুজে দেয়, ফিসফিসিয়ে বলে, তুমি এই চাঁদিনী রাতের মধ্যে ভয়ঙ্কর আবেদনময়ী প্রিয়তমা। মন চায় বারবার তাকিয়ে থাকি তোমার পানে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখি তোমার উপর পড়া সৌন্দর্যের মায়াবী চেহারা। মেহনুর লজ্জায় চোখ নিচু করে নেয়। এহসান মৃদু হেসে বলে, তোমাকে আমি কলঙ্কে কলঙ্কিত করলাম, অথচ এই কলঙ্কে তুমি ভালোবেসে মুড়িয়ে দিলে। সত্যি নারীর মন ভয়ঙ্কর নরম হয়, যার জলজন্ত প্রমাণ তুমি প্রিয়তমা। এই বলে এহসান মেহনুরের কপালে ঠোঁট ছোঁয়ায়। একবার, দুইবার, তিনবার। মেহনুর এহসানের কোমর শক্ত করে জড়িয়ে ধরে, যেন তার অস্তিত্বের সঙ্গে একাত্ম হয়ে যেতে চায়। এহসান মেহনুরকে শক্ত করে ধরে নেয় নিজের সাথে, অতঃপর তিনবার পানির নিচে ডুবিয়ে দেয়। মেহনুর নাকানিচু পানি খায়, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এহসান মুচকি হেসে তাকে আবারও কোলে তুলে নেয়। ধীর পায়ে উঠে আসে পানি থেকে, সোজা ঘরের দিকে হাঁটতে শুরু করে। পথে যেতে যেতে হাসি মুখে বলে, ইস, আজ তোমায় অনেক কষ্ট করতে হবে, আবার গোসল করতে হবে। মেহনুর লজ্জায় বলে, ধুর বজ্জাত পুরুষ, সবসময় এমন কেন বলেন? এহসান মাথা নাড়িয়ে হেসে ওঠে। তার সামনে তার আপন বেগম, লজ্জায় রাঙা মুখ, ভিজে শরীর, হৃদয় বয়ে চলা ভালোবাসার এক সাগর। এটাই কি ভালোবাসা, নাকি ভালোবাসার নতুন এক সংজ্ঞা? কেটে গেছে একটি সপ্তাহ। এহসান এখন সুস্থ হওয়ার পরই এরিককে এভাবে মৃত্যু দেয় সে। মেহনুর যে তার পাশে ছায়ার মতো ছিল, তাই আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। এদিকে মেহেরাজ সোফায় বসে ফাইল দেখছিল হাসপাতালে। তার ফোন এশার কাছে। এশাই চালায় ওর ফোন। এশা কি খুঁজছে ফোনের মধ্যে? মেহেরাজ এশাকে এমন শান্ত থাকতে দেখে এক পলক ওর দিকে তাকিয়ে মনে মনে বলে, জানি না আল্লাহর কোনো অশেষ দয়া ঢুকেছে এর মধ্যে যে একটু শান্ত আছে। বেচারা শুকরিয়া আদায় করে। যেই না চোখ ফিরাবে তখনই ঠাস করে ওর ফোন এসে ওর পাশে পড়ে। এতে হতভম্ব হয়ে মেহেরাজ একবার নিজের অসহায় ফোনের দিকে তাকায়, তো একবার নিজের শ্যামবতীর দিকে, যে কিনা রাগে ফুঁসছে। মেহেরাজ সেই অবাকের মধ্যে গৃহে থাকে। এর মধ্যে এশা সাপের মতো ফুঁসে এসে সেই ফোন হাতে তুলে নেয়, ভালো করে দেখে কিছু হয়েছে কিনা। না, কিছু হয়নি। এশা মেহেরাজের সামনে এসে ওর ফোন ধরে, যেখানে স্পষ্ট মিস রিয়া বলে একজন মেয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার। সে মেহেরাজকে নিজের একটা পিক পাঠিয়ে নিচে লিখেছে, স্যার আপনি ট্যুরে গেলেন না, আমরা গেলাম। মেয়েটার পরনে এক টাইট ফিট নীল রঙের টপস, যা শরীরের সাথে বেল্টের মতো লেগে রয়েছে, আর সাদা হাঁটু অবধি টাইট স্কার্ট। সারা শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। এশার ঘেন্না লাগছে। এশার আগে কেঁদে দেয়। মেহেরাজ বেশ বুঝতে পারে তার বেগম বেশ আঘাত পেয়েছে, কিন্তু সে এসবের কিছুই জানে না। একজন জুনিয়র ডাক্তার হিসাবে সেই মেয়েটি তার সাথে অ্যাড ছিল, কিন্তু এই মেয়ে এভাবে বাস দেবে বুঝতে পারেনি সে। মেহেরাজ বসা থেকে উঠে এশাকে কিছু বলতে যাবে, তার আগে এশা মেহেরাজের কলার চেপে ধরে এশার নখ গিয়ে মেহেরাজের গলায়ও বিধে। মেহেরাজ তাও একটা টু শব্দ করে না। এশা কান্না ঝরিয়ে বলে, যেই না আমি তোকে স্বামী হিসেবে মানতে যাচ্ছি, সেই তুই শুরু করে দিলি পরনারীর সাথে নষ্টামি। মেহেরাজ হতবাক হয়ে যায়। কি থেকে কি বলছে এই মেয়ে? মেহেরাজ ঠান্ডা মাথায় এশার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, দেখো, আমার কথা বুঝো জান।
এশা মেহেরাজকে ছেড়ে দিয়ে সোফায় বসতে বসতে কেঁদে উঠে বলে, হ্যাঁ বুঝেছি, ভালো করেই তো বুঝেছি, দেখতেই তো পারছি গায়ের চামড়া সুন্দরীর প্রতি কত আকৃষ্ট তুমি। এত যদি অন্য নারীকে পছন্দ করো তাহলে তালাক দাও, তালাক দিয়ে নাটক করো অন্য নারীর সঙ্গে। মেহেরাজ এশার সামনে হাঁটু গেড়ে বসে এশার 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, বিশ্বাস করো জান, ওই মেয়ের সাথে আমার কিছু নেই, শুধু ও আমার সাথে অ্যাড আছে এটাই। এশা নিজের ওর হাত থেকে ছড়িয়ে নিয়ে অগ্নিদৃষ্টি দিয়ে ওর পানে তাকিয়ে বলে, খবরদার মিথ্যা বলবি না, নয়তো গলার রগ ছিঁড়ে নিব। তোর সাথে কিছু না হলে তোকে নিজের ছবি কি করে পাঠাই? শিখাস তুই আমার উষ্টা খাবি, উষ্টা? মেহেরাজ এশার থেকে নিজের ফোন নিয়ে ওই মেয়েকে ফোন দিতে দিতে বলে, দাঁড়াও, আমি ফোন দিয়ে প্রমাণ করছি ওই খবিশ নারীকে। মেহেরাজ রিয়া নামের মেয়েটিকে ফোন দেয়। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে উত্তর আসে, জি স্যার বলুন। মেহেরাজ দাঁত চেপে একবার এশার পানে তাকায়, তারপর শ্বাস নিয়ে বলে, তোমার সাথে আমার কি কোনো সম্পর্ক যে তুমি আমার নিজের পিক সেন্ড করলে? রিয়া মেয়েটি থতমত খেয়ে বলে, এমন কথা কেন স্যার, আমি তো জাস্ট ফর্মালিটির জন্য দিলাম। মেহেরাজ এশাকে ইশারা করে। এশা শান্তি শ্বাস ফেলে। তার তো প্রেশার হাই হয়ে গিয়েছিল এসব দেখে। মেহেরাজ রাগী গলায় রিয়াকে বলে, পরের বার থেকে যেন এমন ফর্মালিটি আমার সাথে করতে না আসো, নয়তো ব্যাপারটা বড় বিষয়ে চলে যাবে। রিয়া মেয়েটি থতমত খেয়ে বলে, সরি স্যার, আমি আপনাকে অন্যদের মতোই ভেবেছিলাম, কিন্তু আপনি তো আপনার স্ত্রী সন্তানের প্রতি সত্যি সৎ। আমি শুনেছি আপনি নাকি 3 সন্তানের বাবা। আমার এটা বিশ্বাস হয়নি, তাই কথা বলার ট্রাই করলাম। রিয়া আর কিছু বলতে পারে না। তার আগে এশা মেহেরাজের হাত থেকে ফোন নিয়ে বলে, হ্যাঁ রে কুত্তি, আমার জামাই 3 সন্তানের বাপ, আর তোর লজ্জা করে না? একটা বিবাহিত পুরুষকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করিস? তুই যে স্টাইলে নিজের ছবি দিলি, আমি বউ হয়েও তো জীবনে আমার জামাইকে এমন ছবি দিইনি। রাস্তার মেয়ে তুই তো এমন করলি। মনে রাখিস, এই পুরুষ সব পুরুষের মতো নয়। এই পুরুষ শুধু তার স্ত্রী এশা তালুকদারের। তাই এরপর থেকে যদি দেখি আমার জামাইয়ের সাথে লটর পটর করার চেষ্টা করেছিস, তো তোকে আমি জিন্দা পুঁতে দিব। জিন্দা বলে দিলাম। এই বলে ফোনটা কেটে দেয়। মেহেরাজ এশার এমন প্রতিক্রিয়া দেখে এশার কোলে মুখ গুজে শব্দ করে হাসে। হাসতে হাসতে মুখ তুলে এশার থুতনি ধরে বলে, বউ তুমি এত ভালোবাসো আমায়? এশা নিজের থেকে মেহেরাজের হাত সরিয়ে বলে, ভালোবাসা কি জানি না, কিন্তু মনে রাখিও তুমি শুধু আমার, আর আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার হয়েই থাকতে হবে। আমার জিনিসে আমি অন্য কারো নজর পছন্দ করি না। মেহেরাজ ধীরে ধীরে উঠে বসে এশার পাশে। এশার গাল টেনে বলে, বউ তুমি তো দেখি বাংলা সিনেমার রিনা খান থেকেও ভয়ঙ্কর। এশা মেহেরাজের দিকে ঘুরে বসে তাকিয়ে বলে, কথা যদি হয় নিজের জিনিসের, তো আমি ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর হতে রাজি। এই বলে এশা মেহেরাজের গলা জড়িয়ে ধরে। ভেতরটা ধকধক করছিল। এতক্ষণ রাগে নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছা হচ্ছিল, কিন্তু এখন শান্তি লাগছে। এটা জেনে এই পুরুষ শুধু তার। মেহেরাজ এশাকে শক্ত করে আগলে ধরে। এশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওর কানে কানে বলে, মনে রেখো, আমার জীবনে নারীর আগমন বলতে আমি তোমায় বুঝি, তাই সমাপ্তি অবধি আমি তোমায় খুঁজি। এশা মেহেরাজের ঘাড়ে শক্ত করে নিজের হাত পেঁচিয়ে বলে, আমার জীবনের প্রথম পুরুষ তুমি, তাই আমি যে কোনো মূল্যে তোমার সাথেই থাকবো। যেমন তেমন করে হলেও আমি শুধু তোমার থেকে যাব। মেহেরাজ এশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, চিন্তা করো না, যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার হয়ে থাকবো। এশা নীরবে শুধু জড়িয়ে ধরে থাকে মেহেরাজকে। সে এই পুরুষকে ভালোবাসুক আর না বাসুক, কিন্তু এই পুরুষ শুধু তার। মানে তার। মেহরুব বসে আছে নুরির পাশে ছাদে। নুরি লজ্জায় লাল নীল সাদা হয়ে যাচ্ছে, আর মেহরুব তার এই অবস্থা দেখছে। নুরির এই অবস্থা দেখে মেহরুব হাসতে হাসতে বলে, ওরে আমার টুনির মা, তুই অল্পতেই যদি এভাবে লজ্জা লাল নীল হয়ে থাকিস, তাহলে আমি আর টুনির বাপ হব না। আজ সবার সামনে মেহরুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে সে নুরির সাথে বাঁচতে চায়। সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আগামীকাল তাদের বিয়ে হবে। আগামীকাল বিয়ে, আর কনে বর মিলে ছাদে বসে গল্প করছেন। নুরি বেশ লজ্জিত। মনে মনে ভাবছে মেহরুব কিভাবে এমন সোজাসাপটা বলেছিল। আমি নুরিপুলের সাথে বাকি জীবন বাঁচতে চাই, তাই তোমরা তার আয়োজন করো। এটা কিভাবে বললো মেহরুব এত সহজে? নুরি শুধু এটাই ভাবছে। নুরি মাথা নিচু করে বসে, নিজের ওড়না হাত দিয়ে পেঁচাচ্ছে আর লজ্জায় হাসছে। মেহরুব তার থেকে কিছুটা দূরে সোফায় হেলান দিয়ে বসে নুরির এই অবস্থা দেখছে। মেহরুব হঠাৎ বলে, ওরে আমার টুনির মা, তুই এত লজ্জা কোথা থেকে নিয়ে আসিস?
নুরি মেহরুবের দিকে নিচু চোখে তাকিয়ে বলে, আপনি আমার শুধু লজ্জা ফেলেন কেন মেহরুব ভাই? মেহরুব আলতো এগিয়ে এসে নুরির রাঙা গালটি আলতো টেনে হেসে বলে, টনির মা, তোর টনির বাপ হব আমি, তাই তোকে লজ্জা দেব আমি। নুরি মেহরুবের হাত নিজের থেকে সরিয়ে নেয়, তারপর একটু এগিয়ে গিয়ে মেহরুবের 2 পা নিজের উরুর উপর কোলে রাখে। মেহরুবের পায়ের আঙ্গুল ফুটিয়ে দিতে দিতে বলে, মেহরুব ভাই একটা কথা বলি। মেহরুব নুরির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, বল। নুরি বলে, বিয়ের পর আমার পড়াশোনা নিশ্চয়ই আর করা লাগবে না, আমি পড়াশোনা করতে চাই না। মেহরুব ভ্রু কুঁচকে বলে, পড়াশোনার দিক তো এমনি আন্ডাবতী তুমি, এর মধ্যে বলছো পড়াশোনাই করবো না? নুরি ঘাড় হেলিয়ে মেহরুবের পায়ে হাত বুলাতে বুলাতে বলে, না আমি পড়াশোনা করব না, আমার ভালো লাগে না। মেহরুব শান্ত গলায় বলে, দাওরাটা তো পাশ করো, আলেম নাই হলি। নুরি মাথা দুলিয়ে বলে, আমি আলেম হব, আলেম হওয়ার পর ওই সব ভার্সিটিতে পড়তে চাই না। আব্বা বলেছে ভর্তি করিয়ে দিবে, তাই আমি আগে থেকেই বলে রাখছি আপনাকে। মুচকি হেসে বলে, মেহরুব বলে, পড়াশোনার যে মর্মান্তিক অবস্থা, তোর আলেম হতে যে কয় জন্ম লাগবে সেটাই আমি ভেবে কুল পাচ্ছি না। নুরি মুখ বাঁকিয়ে বলে, নিজে পড়াশোনায় ভালো তাই এত খোটা দিচ্ছেন, কাল থেকে পড়াশোনা করা শুরু করে দেব আমি, তখন দেখবেন শুধু পড়বো আর পড়বো। মেহরুব হেসে বলে, কাল তোর বিয়ে। নুরি থতমত খেয়ে বলে, তো কি হয়েছে, কাল রাত থেকে পড়বো, সমস্যা কি? মেহরুব হেসে উত্তর দেয়, কাল রাতে তোর বা। মেহরুব আর কিছু বলে না, মুখে হাত দিয়ে শব্দ করে হাসে। নুরি মেহরুবের কথাগুলো বুঝতে পেরে তার পায়ে আলতো চিমটি কাটে। বজ্জাত মেহরুব ভাই। মেহরুব নুরির কথা শুনে বলে, ওরে নুরিপুল, তুই কবে বুঝবি আমি তোর ভাই না, আমি তোর জামাই জামাই। নুরি মেহরুবের পায়ের পাতার দিকে তাকিয়ে হাত বুলাতে বুলাতে বলে, আপনি আমার মেহরুব ভাই, শুধুই আমার মেহরুব ভাই? মেহরুব হেসে বলে, হ্যাঁ আমি নুরিপুলের মেহরুব ভাই। মেহরুবের পায়ের টাকরু থেকে লুঙ্গি কিছুটা সরে যায়, এতে নুরির চোখের সামনে স্পষ্ট হয় মেহরুবের শ্যামবর্ণের পা। নুরি চট করে মেহরুবের দিকে তাকায় আর বলে, মেহরুব ভাই আপনার মতো আমার পায়েও লোম আছে। এই বলে নিজের পা সোফায় তুলে আলতো করে পরনের সালোয়ারটি পায়ের টাকনুর উপর তুলে দেখায়। মেহরুব স্পষ্ট দেখতে পায় নুরির ফর্সা ধবধবে পায়ে কালো লোমগুলো এক ভয়ঙ্কর সুন্দর লাগছে। মেহরুব নুরিকে বলে, তোর পা আমার পায়ের সাথে রাখতো। নুরি অবাক হয়ে বলে, কি বলছেন, বেয়াদবি হয়ে যাবে তো। মেহরুব মুখ হালকা বিরক্তি নিয়ে বলে, ইস, বেয়াদবি হবে কেন, স্বামীর পায়ের সাথে শতবার স্ত্রীর পা লাগবে, এটাই স্বাভাবিক, তুই রাখতো পা। নুরি মেহরুবের পায়ের কাছে নিজের পা রাখে। মেহরুব তাদের দুজনের পায়ের পানে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, কত বেমানান। নুরির ফর্সা পায়ের কাছে তার শ্যামরঙের পা কত অতুলনীয় লাগছে। মেহরুব নুরিকে ইশারা করে দেখিয়ে বলে, দেখ আমাদের রঙের কি পার্থক্য, তুই আমার মতো শ্যাম পুরুষকে ভালোবাসলি কিভাবে। নুরি সাথে সাথে নিজের পা সরিয়ে নিয়ে মেহরুবের পা আবারও নিজের কোলে নিয়ে বলে, ভালোবাসার রং দিয়ে হয় না, মন দিয়ে হয়। আপনি আমার মন দিয়ে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এবার আপনি দেখতে কেমন, আপনার চেহারার গঠন, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আপনি আমার শ্যামপুরুষ, শুধুই আমার, আপনি এটাই জানি। মেহরুব এক দৃষ্টিতে তাকিয়ে তার নুরি ফুলের প্রতিটা কথা মন দিয়ে শুনতে থাকে। নুরি মেহরুবের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি সুন্দর বলে আপনি আমায় পছন্দ করেন না, আমার কি তাহলে কালো হতে হবে আপনার হতে গেলে? মেহরুব মুচকি এসে নিজের পা গুটিয়ে নেয়, অতঃপর নুরির দিকে এগিয়ে এসে নুরির মাথা তার বুকের সাথে জড়িয়ে ধরে বলে, তুই যেমন আছিস তেমনই আমি তোকে চাই, আমি ভীষণ করে তোকে চাই, তোকে ছাড়া আমার উপায় নেই। নুরি মেহরুবের বুকে মাথা গুজে বলে, আমরা কেমন নির্লজ্জ দেখুন, বিয়ের কাল আর আজ একসাথে বসে আছি। মেহরুব মুচকি হেসে বলে, তুই নির্লজ্জ কি জানি না, কিন্তু আমি নির্লজ্জ। পুরুষ মানুষের আবার লজ্জা কিসের রে? নুরি হেসে উঠে বলে, মেহরুব ভাই শোনাবেন আমায় একখানা সুন্দর আয়াত কোরআন থেকে? মেহরুব বলে, আচ্ছা শোন। এই বলে নুরির গায়ে নিজের চাদর জড়িয়ে নেয়। নুরি সোফায় 2 পা তুলে বসে, মেহরুবের কাঁধে মাথা রাখে। মেহরুবও 2 পা তুলে সোফায় বসে নুরির পিঠে হাত রাখে। অতঃপর তাউজ তাসমিয়া পড়া শুরু করে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাতি ওয়াত তাইয়্যিবাতু লিল তাইয়্যিবানা ওয়াল তাইয়্যিবুনা লিল তাইয়্যিবাতি ওয়ালাইকা মুবারুনা মিম্মা ইয়াকুলুনা লাহুম মাগফিরাতু ওয়া
রিজিকুন কারিম। মেহনুর এসেছে আপন বাড়ি না, আপন বাড়ি বলছি কেন, এটা তো তার আপন বাড়ি নয়, সে এসেছে নিজের বাপের বাড়ি। আজ মেহরুব আর নুরির ফুলের বিয়ে। বড় তালুকদার আর ছোট তালুকদারের মাঝে যখন এক অদৃশ্য সেতু তৈরি হয়ে গেছে, তখন মুস্তফা সাহেব দায়িত্বশীলতার পরিচয় দিতে কার্পণ্য করেননি। তিনি নিজেই গিয়েছিলেন ওদের বাড়িতে দাওয়াত দিতে। ভালো করে জানতেন ওরা কেউ আসবে না, তবুও তিনি গিয়েছিলেন, কারণ কিছু দায়িত্ব রক্তের সম্পর্কের মতো। নিশ্চিত জানলেও যে এর কোনো প্রতিদান নেই, তবু তা পালন করতেই হয়। এহসান সকালে পার্টি অফিসে যাওয়ার আগে মেহনুরকে নামিয়ে দিয়ে গেছে তার বাপের বাড়িতে, কিন্তু যাওয়ার আগে কড়া গলায় বলে গেছে রাতে এসে নিয়ে যাব, চুপচাপ চলে আসবে আমার সাথে। মেহনুর কিছু বলেনি, বরং উল্টো তার গলা জড়িয়ে ধরেছিল। এহসান অবাক হয়েছিল এতে। তার নারী তো এমন করে না, হঠাৎ এমন কেন করলো? মেহনুর ধীরে ধীরে তার বাহু থেকে সরে এসে ফিসফিসিয়ে বলল, আচ্ছা আর শুনুন, বুকের সেলায় পানি লাগলে পানি তুলে নেবেন। যদি জোহরের পর বাড়ি এসে গোসল করেন তো। এখন তো আমি থাকবো না, তাই নিজেও নায়ক হয়ে ভ্যাবলেশ পেয়ে যাবেন না। এহসান মুচকি হেসে বলেছিল, আর ফজরের পর ফরজ গোসল করব, তুমি চিন্তা করো না। মেহনুর এক দীর্ঘশ্বাস ফেলে বিদায় নিয়ে গাড়ি থেকে নেমে গেল। এহসান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। মেহনুর গাড়ি থেকে নামতে এহসানের কপালে রগ দপদপ করে উঠে। এতক্ষণ আপন নারীর সামনে নিজেকে সংযত রেখেছিল, কিন্তু তার ভেতরে জমে থাকা রাগ এখন আগ্নেয়গিরির লাভার মতো উপচে পড়ছে। রাগের কারণও আছে। এহসান ঠান্ডা হাতে ফোনটা বের করলো, একটা নাম্বারে কল দিল। 2-3 বার রিং হওয়ার পর ওপাশ থেকে কেউ ফোন ধরলো। এহসানের চোখ লাল হয়ে উঠল, দাঁত চেপে বলল, কিরে কাফিরের বাচ্চা, দিতাম নাকি তোর উত্তম মধ্যম কয়েকটা? ওপাশ থেকে এক অশ্রাব্য গালি ভেসে এলো, তুই কোন কুত্তা বাচ্চা রে, আমায় এমন হুমকি দিচ্ছিস? এহসান এবার দাঁতে দাঁত চেপে হিসিয়ে উঠল। আমি তোর এহসান বাপ, চিনতে পারছিস আমায়? সেই ব্যক্তি হঠাৎ চুপ করে গেল। কিছুক্ষণ আমতা আমতা করার পর কাপা গলায় বলল, আপনি স্যার আপনি? এহসান এবার চোখ বন্ধ করে শ্বাস টেনে নিল, তারপর নিস্পৃহ কণ্ঠে বলল, শুনলাম তুই নাকি আমার কনস্ট্রাকশন সাইটে গিয়ে মাস্তানি করেছিস। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। এহসান এবার মাটির দিকে তাকিয়ে একদলা থুতু ফেলল, তারপর স্বর আরো নিচু করল, এত সাহস কি করে হয় তোর? ধরে একটা টানি ছেড়ে দেবো নাকি তোকে? ওপাশ থেকে এবার কেবল শ্বাসের শব্দ শোনা গেল। কিছুক্ষণ চুপ থেকে সেই ব্যক্তি অস্পষ্ট কণ্ঠে বলল, আমি জানতাম না ওইটা আপনার জায়গা, এরপর থেকে এমন হবে না স্যার। এহসান এবার এক নিঃশ্বাসে বলল, এরপর থেকে এমন হলে আর নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবি না, বলে দিলাম। ঠাস ফোনটা কেটে দিল এক ঝটকায়। এখনও তার শরীর রাগে জ্বলছিল। মেহনুর মেহেদির কৌটা খুলে এক হাতে নুরির হাত ধরে, অন্য হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। এশাও পাশে বসে নুরির অন্য হাতে মেহেদি দিচ্ছে। এশা একদম হেসে বলল, হ্যাঁ রে বোন, তুই তো দেখি মির্জাফরের থেকেও ভয়ঙ্কর। মেহনুর ভ্রু কুচকে বলল, আমি আবার কি মির্জাফরি করলাম? এশা মেহেদি দিতে দিতে বলল, আমার ভাইজানকে মেনে নিয়ে আমার ভাতিজা ভাতিজির মা হয়ে যাচ্ছিস, আর একবারও একটু ইঙ্গিত দিলি না। মেহনুর মুচকি হেসে বলল, না দেইনি, ভেবেছি একেবারে তোর ভাতিজা অথবা ভাতিজিকে দুনিয়াতে এনে তোকে শোনাবো। এশা মুচকি হেসে বলল, তুমি দেখি মায়না তলে তলে এত কিছু ভেবে রেখেছো। মেহনুর এশার দিকে তাকিয়ে বলল, তা ম্যাডাম তেরেসা, আপনি কবে আমার ভাইকে বাপ বানাবেন তা একটু বলুন। এশা মেহেদি দিতে দিতে বলে, তোমার ভাই বাপ হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। নুরি তাদের কথা শুনে মুখ লাল করে বলল, একটু তো মুখে লাগাম দাও, লজ্জা তো করো। মেহনুর এক হাতে মেহেদি রেখে নুরির গাল টেনে বলল, লজ্জাবতী লতা পাতা রে, এত লজ্জা পায়ও না। আজ তোর বিয়ে, আর বিয়ের পর এত লজ্জা থাকতে হয় না। এশা চমকে গিয়ে বলল, কি রে, তুই এই লজ্জাবতী লতা পাতা কথাটা কোথা থেকে শিখলি? মেহনুর দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার ভাইজানের থেকে। এশা আর নুরি হেসে উঠল। নুরি মেহনুরের দিকে তাকিয়ে বলল, আপি আমার গালটা তো ছাড়ো, তুমি আর তোমার ভাই আমার গাল খালি কেন টানো? নুরি সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে নিল। কথায় কথায় কি থেকে কি বলে ফেললো। এশা মেহনুরের দিকে তাকিয়ে বলল, দেখ, এই মেয়ে আমাদের লজ্জা শিখাচ্ছে, আর সে আমার ভাতিজার সাথে ঠিকই তলে তলে পিরিতি করে যাচ্ছে। এশার কথা শুনে মেহনুর হাঁ করে বলল, মা রে, অন্তত আর ভাতিজা বলিস না, তুই এখন আমার ভাইয়ের বউ। নুরি মেহনুরের দিকে তাকিয়ে বলে, আগে তো ঠিক হও, মা কাকে ডাকছো? ঠিক তখনই বাইরে থেকে মেহেরাজের গলা ভেসে আসে, মেহনুর, ঈশাকে বল এদিকে আসতে। এশা ডাক শুনে মেহনুরকে ইশারা করে ফিসফিসিয়ে বলল, বল আমি এখানে নেই। মেহনুর ভ্রু উঁচু করে বলে, মিথ্যে বলবো কেন? এশা চোখ রাঙিয়ে বলে,
উষ্টা খেতে যদি না চাস তো বল, আমি এখানে নেই। মেহনুর চোখ ছোট ছোট করে তাকিয়ে গলা বাড়িয়ে বলে ওঠে, ভাইজান এসে এখানে আছে, কিন্তু আমায় না বলতে বলছে। মেহেরাজ হেসে বলল, ওকে বল চুপচাপ চলে আসতে। আমি ঘরে প্রবেশ করে যদি নিয়ে আসি তবে অবস্থা খারাপ হবে কিন্তু। এসা মেহনুরের দিকে কটমট করে তাকিয়ে বলে, আসছি। এই বলে উঠে যেতে যেতে বলে, ইবলিস নি, তোর ইবলিসই আমি ছাড়াবো, দাঁড়া আগে আমি তোর ভাই ইবলিসকে দেখে আসি। এই বলে এসা বেরিয়ে যায়। মেহনুর আর নুরি মুচকি হাসে। নুরি মেহনুরের দিকে তাকিয়ে বলে, আচ্ছা আপি, তুমি সুখী আছো তো? মেহনুর তৃপ্তির হাসি দিয়ে বলে, হ্যাঁ আমি খুব সুখী আছি রে, আমার পাপিষ্ঠ পুরুষ আমার সাথে আছে বলে। নুরি মেহনুরের চোখে ভালোবাসার দীপ্তি দেখে বলে, এত কিছু করার পরও তুমি কাকে এত ভালোবাসো? মেহনুর দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালোবাসা পাপ কলঙ্ক মানে না রে, ভালোবাসা এমনিতেই হয়ে যায়, তাই ভালোবাসি। নুরি মুচকি হেসে বলে, আমি দোয়া করি তোমাদের ভালোবাসা চিরন্তন হোক। মেহনুর হেসে বলে, আমিও দোয়া করি নুরিফুল, তুই আমার ভাইয়ের সাথে সুন্দর জীবন শুরু কর, ইনশাআল্লাহ হবে সুন্দর কিছুর সূচনা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।